মনোবিভাগী দিওয়ানা। পর্ব 12 প্রথম পরিচ্ছেদ সমাপ্তি। প্রিমা ফার্নাজ চৌধুরী। কল্পনা জোসেফের আড়ালে দাঁড়িয়ে পড়ল। চোখ থেকে টপ টপ করে গরম জল গড়িয়ে পড়ছে। আরাব খানের দিকে আঙুল তাক করে বলল, মেরে দিন ওকে, ছাড়বেন না। জানোয়ার অমানুষ, এদের মতো মানুষের বেঁচে থাকার অধিকার নেই। মেরে ফেলুন ওকে। আরাব খানের ঠোঁটে তখনও বিকৃত দানবীয় হাসি। সেই হাসির ধৃষ্টতা আর সহ্য করতে পারল না জোসেফ। এগিয়ে গিয়ে আবারও চেয়ারটা এক ধাক্কায় এমনভাবে লাথি মারল আরাব খান ধপ করে মাটিতে পড়ে গেল। ব্যথায় কুকড়ে উঠলেও মুখের হাসি সরল না তার। ঠিক তখনই জোসেফ ঝাঁপিয়ে পড়ে তার কলার চেপে ধরে একের পর এক ঘুষি মারল মুখে। হাসতে হাসতেই ছিটকে দূরে পড়ে গেল আরাব খান। মাটিতে বসেই সোজা হয়ে তাকালো জোসেফের চোখে। ঠোঁটের কোণে বিদ্রূপের রেখা টেনে বলল, মাথা খারাপ হলে কি করব আমি নিজেও জানি না। যে পথে এসেছিস সেই পথে চলে যা ভাই। ওটা মিসেস আরাব খান। মানুষের বউয়ের দিকে তাকালে ওটাকে পরকিয়া বলে। হালাল মানুষের হারাম কাজ করা সাজে না। চলে যা। জোসেফ থমকে গেল। কপাল কুঁচকে তাকালো আরজাবের দিকে। তারপর পেছনে তাকিয়ে ভয়ার্ত কুকড়ে থাকা কল্পনাকে দেখল। কল্পনার তার শার্ট আঁকড়ে ধরে দুপাশে মাথা নাড়ল। সব মিথ্যে। তাদের কোনো বিয়ে হয়নি। সে স্বেচ্ছায় জীবনেও আরাব খানকে স্বামী হিসেবে মানেনি। মানবে না। সব ওর চক্রান্ত, ষড়যন্ত্র। জোসেফ তার স্পর্ধা দেখে কল্পনার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিল। তারপর তেড়ে গিয়ে আরাব খানের কলার চেপে ধরে বলল, আরেকবার বল কি বললি। আরাব খান বিকৃত হাসি ছুড়ে দিয়ে বলল, কেন তোর কানে সমস্যা? চেপে চেপে ভরে দিতে হবে কথা? তাহলে শোন। জোসেফের বুকে চাপড় মারল সে। তারপর জোসেফের পেছনে দাঁড়িয়ে থাকা কল্পনার দিকে তাকিয়ে বলল, ওটা আমার বিয়ে করা বউ। আমি তাকে কবুল বলেছি। সে আমাকে কবুল বলেছে। তাই না দেওয়ানি? কল্পনা জোসেফের পেছনে নিজেকে লুকিয়ে রাখল। আরাব খানের এই চাহনিও তার সহ্য হচ্ছে না। অসহ্য লাগছে। মনে হচ্ছে এই চাহনি সহ্য করার চাইতে মৃত্যুও সহজ। জোসেফের চোয়াল শক্ত হচ্ছে। চোখের কোটায় আগুন। কপালের রগ ভেসে উঠেছে ক্রোধে। আরাব খান কল্পনার দিক থেকে চোখ সরিয়ে তার মুখের দিকে বলল, বিয়ের বয়স 24 ঘন্টা। এবার তুই তোর রাস্তা মাপ। বিয়ে করা বউকে তার বরের কাছে রেখে যা। এবার কথা ভালো করে শুনেছিস? ওহ, তোর তো আবার প্রমাণ লাগবে। ওয়েট। প্রমাণ দেখানোর সুযোগ না দিয়ে জোসেফ সাথে সাথে একটা ঘুষি বসালো। আরাব খান দেয়ালের কাছে ছিটকে পড়ল। কিছুক্ষণ দেয়ালের সাথে কপাল ঠুকে বসে রইল নড়াচড়া ছাড়া। কল্পনা স্তব্ধ হয়ে গেল। মরে টরে গেল নাকি? কিন্তু তাকে অবাক করে দিয়ে আরাব খান দেয়ালের সাথে ঠেসে বসে তার দিকে তাকিয়ে বলল, দেওয়ানি, এসব ভালো না। আমি মার খাচ্ছি আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছ। খুব খারাপ। কল্পনা জোসেফের পিঠে কপাল ঠুকে রাখল। এই লোকটার চাহনি ডাক কথা কিছুই সে নিতে পারছে না। তার বমি পাচ্ছে। অসহ্য যন্ত্রণা হচ্ছে বুকের ভেতর। এত এত ঘৃণা করে সে এই লোকটাকে। আল্লাহ কেন বারবার এই লোকটাকে তার সামনে ফেলে? মরে যাক সে, যাতে তার দুচোখের সামনেও কোনোদিন না পড়ে। কল্পনা তার দিকে তাকালোও না। জোসেফ কল্পনার হাত ধরে বাকি তদন্ত কর্মকর্তাদের বলল, ওর একটা ব্যবস্থা করুন। বলেই সে কল্পনাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল। আরাব খান একলাফে তার সামনে এসে দাঁড়ালো। কাঁধে কল্পনার কাচ গেঁথে দেয়া জায়গা থেকে জমে থাকা রক্ত আঙুল দিয়ে ঘষে তুলে এনে ঠান্ডা চোখে জোসেফের দিকে তাকিয়ে বলল, তুই বোধ হয় কানে শুনিস না বয়রা। জোসেফ নিজের রাগ সামলে তার কাঁধে হাত রাখল। আলতোভাবে চাপড়ে দিয়ে বলল, আমি স্পষ্ট শুনেছি তুই কি বলেছিস। বড়লোকের বখাটে ছেলে তুই। তাই তোর হঠাৎ মনে হবে ওর ওই জিনিসটা আমার চাই। তখনই তোর ওটা পেতে হবে। না পেলে ছিনিয়ে নিতে হবে। কিন্তু ব্রো, এটা আমার। জোসেফ মেহতাজের। তুই কোন ক্ষেতের মূলা যে বলবি এটা তোর বউ আর আমি তোকে নাচতে নাচতে দিয়ে দেব? তোর এইসব বালের পাওয়ার তোর বাপের সামনে গিয়ে দেখা। আমি এইসব অনেক দেখেছি। সর। মাথায় খুন চাপলে তোর টেরোরিস্ট বাপ ভাইরা কিছু করতে পারবে না। হেডম দেখাস না আমার সামনে। আরাব খান ঘুষি দিয়ে জোসেফের উপর হামলে পড়ল। জোসেফ সামলাতে পারল না। জনের শরীর গড়িয়ে পড়ল মেঝেতে। কল্পনা আতকে উঠে আরাব খানকে পেছনে থেকে টেনে ধরে চিৎকার করে উঠল, না না, ওকে ছাড়ো। আরাব খান, ছাড়ো বলছি। মারবে না ওকে, নইলে আমি তোমাকে খুন করব। জোসেফ আরাবকে ধাক্কা মেরে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, শুয়োরের বাচ্চা, পথ ছেড়ে দাঁড়া। আমার হাতে খুন হতে না চাইলে সর। এক কথা বারবার বলবো না। আরাব খান হো হো করে হাসল। তারপর হঠাৎ হাসি থামিয়ে দিয়ে দাঁত কটমট করে বলল, আরে হো বয়রা, তোকে কতবার করে বলছি আমাদের বিয়ে হয়ে গেছে। একসাথে থেকেছি আমরা কাল রাতে। দেওয়ানি, বলো কাল রাতে কি কি হয়েছে? তুমিই তো আমাকে। জোসেফ তেড়ে এসে তার গলা চেপে ধরে বলল, তুই আমার চোখের সামনে প্রমাণ তুলে ধরলেও আমি তোকে বিশ্বাস করি না।
আমি ওকে বিশ্বাস করি। আর আমি জানি ও তোর মতো লোককে স্বেচ্ছায় জীবনেও কবুল বলবে না। দূরে গিয়ে মর। ওর দিকে হাত বাড়ালে হাত ভেঙে তোর বাপের কাছে পার্সেল করব। কুত্তার বাচ্চা সরে দাঁড়া। বলেই জোরসে একটা ধাক্কা মেরে পথ থেকে সরিয়ে তদন্ত কর্মকর্তাদের ইশারা করল জোসেফ। সবাই ভেতরে ঢুকে এসে আরাব খানকে আটকে ফেলল। জোসেফ কল্পনাকে নিয়ে বেরিয়ে এল বাইরে। আরাব খান গর্জন করছে। কল্পনা জোসেফের হাত ধরে বাইরে বেরিয়ে এল। সে হাঁটতে পারছে না। এতটাই ক্লান্ত লাগছে যে মনে হচ্ছে শরীরের উপর দিয়ে আরেকবার ঝড় গেলে বাঁচা মুশকিল। জোসেফ তাকে গাড়িতে এনে বসালো। কল্পনা তার হাত ধরে রাখল। তার গাল বেয়ে টপটপ করে জল পড়ছে। জোসেফ বুঝতে পারছে তার শরীর খারাপ লাগছে। সে আলতোভাবে তার গাল মুছে দিয়ে বলল, আমি জানতে চাইব না কি হয়েছে কি হয়নি। আমি তোমাকে বিশ্বাস করি। তুমি আমার উপর ভরসা রাখো। ওই আরাব খান আর তার বাপের কুকর্ম যদি আমি ফাঁস না করি তবে আমার নামও জোসেফ মেহতাজ নয়। এইসবের পেছনে অনেক বড় পরিকল্পনা চলছে ওদের। তুমি আন্দাজও করতে পারছো না ওরা কি করতে চলেছে। কল্পনা আতঙ্কিত হয়ে বলল, ওরা খুন করে দেবে আপনাকে। ওরা সব পারে। জোসেফ কঠিন গলায় বলল, আমি খুন হলে ওদের সপরিবারকে শেষ করে তবেই খুন হব। কল্পনার গলা রুদ্ধ হয়ে এল। থেমে থেমে জিজ্ঞেস করল, আর আমি? জোসেফ তার চোখের দিকে তাকালো। কল্পনা জবাবের অপেক্ষায় চেয়ে আছে। জোসেফ তার কাঁপতে থাকা হাত দুটো নিজের হাতে নিল। আশ্বাস দিয়ে বলল, আমি সবসময় তোমার সাথে আছি। কাবিরের কাছে জোসেফের ফোন এসেছে এইমাত্র। জোসেফ জানিয়েছে সে কল্পনাকে নিয়ে ফিরছে। সে একটু অসুস্থ কিন্তু মারাত্মক কিছু হয়নি। আরাব খানের ডেরা থেকে তাকে উদ্ধার করেছে শুনে দেওয়ান বাড়ির মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলল। কামরান দেওয়ান বলল, আমি জোসেফের সাথে কল্পর বিয়ে পড়িয়ে দেব কালকে। জোসেফের কাছে ও ভালো থাকবে। ওই জানোয়ারগুলো নইলে আমার মেয়ের জীবনটা শেষ করে দেবে। আমি ওদের আর সুযোগ দেব না। হাসপাতালে আশিসের চিকিৎসা চলছে। খবর এসেছে তাকে অনেক রক্ত দিতে হচ্ছে। তা শুনে কামরান দেওয়ান বলল, ওদের কপালে এত সহজ মৃত্যু লেখা নেই। কাবির ফিরতেই বাড়ির সবাই চুপচাপ। লুবনা বেগম কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েছেন। তিনি বিশ্বাস করতে পারছেন না যেই সংসারটা চোখের সামনে জোড়া লাগতে দেখেছেন সেই সংসারটা ছিন্নভিন্ন হয়ে গেছে। মেয়েটা অমন মায়া লাগিয়ে এত আঘাত কেন দিল? এত ছলনা কেন করল? একটা মানুষের সব মিথ্যে হতে পারে? সব? অথচ কয়েকদিন ধরে উনার মনে হচ্ছিল বাড়িতে একটা বাচ্চা কাচ্চা এলে মন্দ হয় না। কোলে বাচ্চা এলে মেয়েরা আরো সংযত হয়ে যায়। স্বামী সংসারে আরো মন বসে। কিন্তু এসব কি হয়ে গেল? মেয়েটা মনে এত কাদা রেখে কিভাবে পারল এত নিখুঁত অভিনয় করতে? কি চেয়েছে সে? কী বা পেয়েছে এসব করে? এমন স্বামী সংসার কজন পায়? সে কেন মূল্য দিতে জানল না? এখন কোথায় যাবে? কিভাবে ওরা একে অপরকে ছাড়া থাকবে, আলাদা জগৎ বানাবে? এমনও হয় একসাথে একঘরে একই ছাদের নিচে থাকার পরও একটা মানুষকে অমনভাবে ঠকানো যায়? এত আঘাত করা যায়? স্বামীর মুখের দিকে তাকিয়ে ওর বুক কাঁপল না? নাকি ওইসব মেয়েদের বুক কাঁপে না? উনি নিজেকে বুঝো দিতে পারছে না সংসারটা আর নেই। একটা সম্পর্কের মৃত্যু, একটা সংসারের মৃত্যু, আর চোখের সামনে নিজের ছেলেটাকে চুরমার হয়ে যেতে দেখা কোন মা মানতে পারে? কাবির অবশ্য খুব রেগে গেল মায়ের আহাজারি দেখে। ভীষণ রকম বিরক্ত হয়ে বলল, আমার কষ্ট হচ্ছে না একটুও। তুমি কেন এরকম করছো? যে যাওয়ার সে যাবে। তাকে ধরে বেঁধে রাখা যাবে না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এইসব বন্ধ করো। কল্প ফিরছে এটা শুনে খুশি হও। এত আবেগী হওয়া ভালো না। বেশি দয়াময় কাল হয়ে দাঁড়িয়েছে আমার জন্য। আমার মেজাজ খারাপ করো না আর। লুবনা বেগম বললেন, ওরা তোমার জীবনটা ছাড়খাড় করে দিয়ে গেল। প্রথমেই তাহমিনাকে কেড়ে নিল। সবাই জানে ইচ্ছাকৃতভাবে তাহমিনাকে কেড়ে নিয়েছিল ওরা। তারপর ছলনা করে তোমার জীবনে ওদের মেয়েকে জড়ালো। আর যখন সত্যি সত্যি জড়িয়ে গেল তারপর ছিনিয়ে নিয়ে চলে গেল। ওরা তোমাকে শান্তি দেয়নি। তোমাকে শেষ করে দিয়ে চলে গেছে। তুমি ওদের ক্ষমা করবে না। ওরা ক্ষমার যোগ্য নয়। বড় ফুপু বললেন, বউকে আরো লাই দে তুই। আমি আগেই বলেছি ওই মেয়ে বেয়াদব। বাপ ভাইয়ের প্ররোচনায় এইসব করেছে ওই মেয়ে। জীবনেও সুখী হবে না ওই মেয়ে। তোর দোষও আছে। তুই সুযোগ দিয়ে ভুল করেছিস। ওই মেয়ে তোর যোগ্য? একটা নর্তকীর মেয়ে আর কত ভালো হতে পারে? যে মেয়ে দেশবিদেশে পরপুরুষের সাথে ঘুরে বেড়াতো সেই মেয়ে হুট করে কেন ঘরবন্দি হতে চাইল সেই প্রশ্ন তোর মাথায় আসেনি? কাবির কঠোরভাবে বলল, এখন কি করব আমি? কি করার আছে বলো। বেঈমানগুলোকে আর কিভাবে শাস্তি দেব? আমি ওকে সুযোগ দিয়েছিলাম, সেটাই আমার ভুল। সুযোগ না দিলেও তো কথা থেকে যেত যে আমি তাকে একটা সুযোগও দিইনি। আমি কি করিনি ওকে রাখার জন্য? কোনো কিছু চাপিয়ে দিইনি ওর উপর। ওকে নিজের মতো করে চলতে দিয়েছি। কারণ জোরাজোরি করে মানুষকে পাল্টানো যায় না। তারপরও থাকেনি।
তলে তলে শয়তানি করে গেছে। বাপ ভাইদের কথা শুনে আমার সাথে বেইমানি করেছে। আমার কি করার আছে এখানে? কাউসার দেওয়ান বলল, তোমার মা তোমার কথা ভেবে কাঁদছে। আমার কথা ভেবে কাঁদার দরকার নেই। আমার কিছু হয়নি, বরং ভালোই হয়েছে, ওরকম একটা আপদ বিদেও হয়েছে। কাউসার দেওয়ান বললেন, তোমার মা ভাবছে তুমি কষ্ট পেয়েছ, বোঝাও তোমার মাকে। তাকে আমরা বোঝাতে পারছি না। দেখো লুবনা, তোমার ছেলে এত সহজে ভেঙে পড়ার মতো ছেলে নয়, বরং ওই মেয়ের কাছ থেকে মুক্তি পেয়েছে সে। তার জীবন থেকে চলে গিয়ে তোমার ছেলেরই লাভ হয়েছে, ক্ষতি কিছু হয়নি। লুবনা বেগম ছেলের মুখপানে চেয়ে রইলেন। কাবির বলল, তুমি কান্না থামাবে না তাই তো? কাঁদতে কাঁদতে হাসপাতালে ভর্তি হও যাও। আর কিছু বলবো না আমি। বাড়িতেও শান্তি নেই, যাব কোথায় আমি? সে ঘরে চলে গেল। ঘরটা পরিষ্কার করছে ঝিনুক আর লায়লা খালা। ঘর জুড়ে ভাঙা কাচ, জিনিসপত্র এলোমেলো, অনেকটা ফাঁকা হয়ে গেছে ঘরটা। জিনিসপত্র কমে গেছে তাই। কাবিরকে দেখে ঝিনুক মাথার কাপড় টেনে নিল আরো। কাবির বলল, কাজ কতদূর? ঝিনুক দ্রুত কাজগুলো তুলে নিয়ে বলল, হয়ে গেছে ভাইয়া। লায়লা খালা ঘর মুছে দিতে দিতে বিড়বিড় করল, এইবার নিজে পছন্দ কইরা একখান বিয়া করো বাপু। এজন্যই মাইনসে কয়ে অতি সুন্দরীর বর জোটে না, অতি ভালো মাইনসের বউ টিকে না। মাঝে মধ্যে কঠোর হওয়া লাগে। কাবির বলল, কিছু বললে? লায়লা খালা চমকে উঠল, না বাপ, তোমার মাথা গরম আজকে। কিছু কইতাম না, তুমি আরাম করো যাও। ঝিনু চল চল। ঝিনুক বালতি নিয়ে বেরিয়ে গেল চুপচাপ। লায়লা খালা তার পিছু পিছু বেরিয়ে যেতে যেতে বলল, হারামিটা কি খেলটাই না দেখাইল? তোরে তো টাকা পয়সা দিত তার কাপড় ধুতিস তাই, এইবার দিয়া গেছে? ঝিনুক দুপাশে মাথা নেড়ে বলল, না দেই নাই, পরে দিবে বলছিল, সেই পরে আর আসবে না জানি। মার গেল টাকাগুলো। লায়লা খালা বলল, এজন্যই তোরে বারবার সাবধান করি টেকা পয়সার বেলায় ছাড় দিস না। হুহো, ওরা কত টেকা পয়সা নিয়া ঘরে তোর কোনো ধারণা আছে? ঝিনুক বলল, চুপ করো তো, আমারে নিজ থেকে না দিলে চেয়ে নেব নাকি? আমি এই বাড়ির কারো কাছ থেকে কোনোদিন টাকা চাইছি তুমি বলতে পারবা? বেশি ভালো মানুষই দেখাইস না। সাহেব মিয়ার কি অবস্থা হচ্ছে দেখ। বেশি ভালা মাইনসের দাম নাই এই দুনিয়ায়। দুজনেই কথা বলতে বলতে চলে গেল। কাবির ঝকঝকে তকতকে ঘরময় খালি পায়ে পায়চারি করল কিছুক্ষণ। তারপর বিছানার এক কোনায় বসে আরেক কোনার দিকে তাকালো। 3টা তালাকে কিচ্ছু হয়নি। তাকে রাগিয়ে দিয়ে ওখানে হেসে লুটোপুটি খাওয়া শরীরটা শুধু মিসিং। চিরুনিতে কয়েকটা চুল, ঘর জুড়ে অসংখ্য কাপড়ের ছড়াছড়ি, আর ড্রেসিং টেবিলে সাজ সরঞ্জামগুলো। আর কিচ্ছু পরিবর্তন হয়নি, কিচ্ছু না। একটাও সেকেন্ড কারো অনুপস্থিতিতে থমকে দাঁড়ায় না। অথচ মনে হয় সে না থাকলে জীবনটায় থমকে যাবে। সবাই ভাবেছে মেয়েটা খারাপ ছিল আগে থেকেই। সে তা জেনে বুঝেই সুযোগ দিয়েছিল, তাই আজকের এই পরিণতি। তারা নিজেরা যা দেখেছে শুনেছে সেটুকুই সত্য ভেবে রায় দিয়েছে। কিন্তু তাদের হিসাব আর কাবির দেওয়ানের হিসাব এক নয়। কারণ কেউ জানে না চার দেয়ালের ভেতর সেই জটিল বাইরে থেকে ধোয়াটে সম্পর্কটার গভীরতা কতটুকু ছিল, কতটা গাঢ় ছিল সেই সম্পর্ক, কতটা অন্তরঙ্গ ছিল। একটা মেয়ে বাধ্য হয়ে অনেক কিছু সহ্য করতে পারে, অপছন্দের কাজ, অপছন্দের সংসার, এমনকি অপছন্দের জীবনও। কিন্তু নিজের শরীর, নিজের সম্মান, ওটা কি এতটাই সহজে তুলে দেওয়া যায় এমন একজনের হাতে যার প্রতি নেই কোনো টান, মায়া নেই এক ফোঁটা বিশ্বাসও? তবু আঞ্জিল খানম সেটা করল। কিভাবে পারল সে? নিজেকে বিলিয়ে দিয়ে এতবড় ছলনা। বিশ্বাস অর্জনের জন্য এত নিচে নামা যায়? তাহলে সেই সব মুহূর্তগুলো যেগুলো চোখ বুজে স্মরণে আসে, সেগুলোর প্রতি অগাধ আস্থা সবই কি মিথ্যে ছিল? এত বড় মিথ্যে? কাবির দেওয়ান বহুদিন পর বসে বসে রাত পার করেছে। একটা শূন্যতা ঘরটাকে ভয়ঙ্কর করে তুলেছিল। কাবির শুধু দেয়ালে আর মেঝের উপর পড়া মেয়েলি ছাটাকে দেখে দেখে রাত কাটিয়ে দিয়েছে। মনের ভুল কত রকমের হতে পারে তা জানা হয়ে গেল সেই রাতে। ফজরের আজান কানে এলেই তার ধ্যান ভাঙল। ক্যাবলামুখী হয়ে জায়নামাজে দাঁড়িয়ে পড়ার পর আচমকা ভীষণ অদ্ভুতভাবে তার চোখ দুটো ঝিমিয়ে এল ক্লান্তিতে। ভীষণ ক্লান্ত সে। এতবড় ধাক্কা সামলে ওঠা চারটিখানি কথা নয়। এইবার একটু ছুটি চায় তার, লম্বা ছুটি। জোসেফ কাদিনকে আপডেট জানিয়েছে কিছুক্ষণ পরপর। কল্পনা গাড়িতে তার পাশে বসে হাতটা শক্ত করে ধরে রেখে ঘুমিয়েছিল সারারাত ভর। মাঝে পথে মাথাটা হেলে পড়েছিল তার কাঁধে। জোসেফ তার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে শুধু একটা কথাই ভেবেছিল, এই রাতটা তার জীবনের সবচেয়ে সুন্দর রাতটির মধ্যে একটি ছিল। যে মেয়েটি পাশে থাকলে আর কিচ্ছু লাগে না, তাকে সে নিজের জীবনের বাজি রেখে হলেও পাশে রাখবেই। সকালে শোনা গেল কল্পনা হাসপাতালে ছিল। সেখান থেকে জোসেফ তাকে তাদের বাড়িতে নিয়ে গেছে। দেওয়ান বাড়ির মানুষকে সে জানায়নি, তারা ইতোমধ্যে অশান্তির মধ্যে আছে তাই। তবে কল্প এখন অনেক সুস্থ। কাদিন কাশেদ সবাই কল্পনাকে দেখতে গিয়েছে মেহতাজ ভিলায়।
কল্পনা তখন বিছানায় শোয়া। জেসি তার জন্য স্যুপ করেছে। কল্পনাকে ঘুম থেকে তুলে চামচ দিয়ে স্যুপ খাওয়াচ্ছিল জেসি। কাদিনকে দেখামাত্রই হু হু করে কেঁদে উঠল কল্পনা। কাদিন বিছানায় বসে বোনকে বুকে টেনে নিল। কল্পনা গা দুলিয়ে কাঁদছে। কাদিন মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, সব ঠিক হয়ে যাবে, কাঁদিস না। কল্পনা কান্না থামিয়ে বলল, বড় ভাই আসেনি? কাদিন চুপ করে রইল। কাশেদ বলল, ভাবি আর ভাইয়ের তালাক হয়ে গেছে, আসবে কিছুক্ষণ পর। তুই ভাবির ব্যাপারে কিছু বলিস না। কল্পনার দুচোখ বিস্ফারিত টপটপ করে জল পড়তে থাকলো তার গাল বেয়ে। কাদিন গাল মুছে দিয়ে বলল, ডিভোর্স নিতে এসেছিল বাড়িতে, বড় ভাই দিয়ে দিয়েছে। গুলি ছুঁড়েছিল, আশিস খানের বুকে গিয়ে লেগেছে। বাড়িতে এখনো কোনো পুলিশ আসেনি। আমিন খান নিশ্চয়ই অন্য কোনো প্ল্যান করছে, কে জানে কি হয়। কল্পনা বলল, বড় ভাইকে পুলিশে নিয়ে যাবে? বড় ভাই তো রাতভর অপেক্ষা করল, কিন্তু কোনো পুলিশ এল না। হয়তো এইসব তাদের আরেকটা ছাল। আশিস সুস্থ হলে দেখবি কি করে। ওরা আমাদের জীবনেও শান্তি দেবে না। এখন তো আরও পিছে লাগবে, কারণ দেওয়ান বাড়িতে তাদের মেয়ে নেই। তুই চিন্তা করিস না। জেসি মজা করে বলল, শুধু বোনের সাথে কথা বললেই হবে? এখানে কিন্তু আরও একজন আছে। কাদিন তার দিকে তাকালো, বলল, সরি দেখিনি। জেসি চোখ বড় বড় করে বলে উঠল, দেখিনি মানে? একটা জলজ্যান্ত মানুষ দাঁড়িয়ে আছে ঘরে আর আপনি দেখেননি, এটা আমাকে বিশ্বাস করতে হবে? কাদিন একটু বিরক্ত হয়ে বলল, আপনি কি সবসময় ঝগড়া করার মুডে থাকেন? জেসি বলল, মোটেই না। আপনারই ভাবা উচিত যে আপনার সাথেই কেন আমার ঝগড়াঝাটি হয়। কাদিন শান্তভাবে বলল, কারণ আপনি আমার সাথে ঝগড়া করতে পছন্দ করেন। আমার সাথে যে স্বাভাবিকভাবে কথা বলা যায় সেটা আপনি জানেন না। আমি আপনার সাথে স্বাভাবিকভাবে কথা বলিনি শুরুতেই। আপনিই আমাকে তোত্তাচ্ছাভাবে জবাব দিলেন। তখনই জোসেফ ঘরের ভেতর ঢুকে পড়ল 2 মগ কফি নিয়ে। সবাইকে দেখে বলল, সবাই দেখছি এখানে। জেসি পাকনামি না করে আর 2 মগ কফি নিয়ে এসো। জেসি বেরিয়ে গেল। কাদিন বলল, খেয়ে এসেছি আমরা। খেয়ে এলেও চা কফি খেতে হয়। নাও, কিছুক্ষণ পর তোমাকে ঔষধ খেতে হবে। করে খেয়ে নেবে। আমি একটু পর বেরোবো, ফিরতে দেরি হবে। কল্পনা হাত বাড়িয়ে কফির মগটা নিল। জোসেফ যত্ন করে কফিটা বানিয়েছে। কল্পনা জানত সে খুব ভালো কফি বানাতে পারে। আজ খাওয়ার সৌভাগ্য হলো। কল্পনা মগে চুমুক বসালো। জোসেফ তার দিকে চেয়ে আছে। কল্পনা কফি খেয়ে চোখের ইশারায় জানালো ভীষণ ভালো হয়েছে। জোসেফ তা দেখে গলা ঝেড়ে কেসে বলল, তা কাবির সাহেব কোথায়? উনার সাথে আমার জরুরি কথা আছে। তুমি একা বসতে পারবে এখানে? আমরা বারান্দায় বসে কথাবার্তা বলতাম। কল্পনা বলল, জি। জোসেফ কাদিন আর কাশেদকে নিয়ে বেরিয়ে গেল। সে কল্পনার সামনে ওইসব ব্যাপারে কথাবার্তা বলতে চাইছে না। কল্পনা কফিটা শেষ করে চোখ বুজল। মনে হচ্ছে একটা অদ্ভুত ঘিনঘিনে গায়ের ঘ্রাণ লেপ্টে আছে তার গায়ে। অবচেতনে যেটুকু স্পর্শে সে আশ্রয় খুঁজেছিল এখন তাই তাকে বিদগ্ধ করে তুলছে। ঘৃণার কাটা হয়ে বিঁধছে মনের ভেতর। কল্পনা জোসেফদের বাড়িতেই আছে। জোসেফ বলেছে সে আর দেওয়ান বাড়িতে ফিরবে না। এখানেই তাদের বিয়েটা হবে। এখানেই নিরাপদ। দেওয়ান বাড়ির সদস্যরা মেহতাজ ভিলায় এসেছে সন্ধ্যা নাগাদ। কল্পনা কামরান দেওয়ানের বুকে লুকিয়ে কাঁদল অনেকক্ষণ। রাতেই তাদের বিয়ে পড়ানোর কথা ঠিক হলো। আরাব খানের নামে মানহানির মামলাও হয়েছে। জোসেফ রাতে বাড়ি ফিরল কাজী সাহেবের সাথে। সবাই উপস্থিত মেহতাজ ভিলায়। কল্পনাকে একটা লাল শাড়ি পরানো হয়েছে। অল্প করে সাজিয়েছে জেসি। যদিও জোসেফ বলেছে আর সাজগোজের কোনো দরকার নেই, কিন্তু তবুও জেসি আর কিরণ মিলে তাকে হালকা সাজালো। জোসেফ নিজের ঘরে এসে শার্ট পাল্টে পাঞ্জাবি পরে নিল। হাতে ঘড়ি পরার সময় আচমকা মা ঘরে ঢুকে তার দিকে ফোন বাড়িয়ে দিল। জোসেফ কপাল কুঁচকে ফোনটা হাতে নিল। ফোনের স্ক্রিনে একটা ছবি। জোসেফ সাথে সাথে ফোনটা দেয়ালে ছুঁড়ে মারল চিৎকার করে। জাহানারা বেগম স্তব্ধ হয়ে গেলেন। জোসেফ রক্তচক্ষু নিয়ে তাকিয়ে বলল, জানোয়ারটাকে আমি কেটে টুকরো টুকরো করব, দেখে নিও তুমি। বলেই জোসেফ বেরিয়ে যাচ্ছিল। জাহানারা বেগম তার পথ আটকে বলল, তুমি ছবিগুলো ভালো করে দেখো, ভিডিওটা দেখো। কবুল বলেছে আরাব খানকে। ওরা একসাথে থেকেছে কাল রাতে। সব জেনে শুনে তারপর কথা বলো জোসেফ। জোসেফ কড়াস্বরে বলল, কিচ্ছু দেখতে চাই না আমি, কিচ্ছু শুনতে চাই না। একটা মেয়েকে ড্রাগস দিয়ে অনেক কিছু করতে পারে ওরা। এইসব দেখার কোনো দরকার নেই আমার। জাহানারা বেগম চেঁচিয়ে বললেন, বিবাহিত জোসেফ। তুমি মানো আর নাই মানো। বিবাহিত না অবিবাহিত সেটা তুমি মানো আর নাই মানো, তাতে আমার কিছু যায় আসে না। জোসেফ বেরিয়ে গেল ঘর থেকে। কল্পনার সাথে বসে কথা বলছিল কিরণ আর জেসি।
জোসেফ হনহনিয়ে ভেতরে ঢুকতেই ওরা বেরিয়ে গেল। জোসেফ সাথে সাথে দরজা বন্ধ করে কল্পনার দিকে ছুটে এসে তার দুগাল আঁকড়ে ধরে বলল, কল্প, আমাকে শুধু একটা কথা বলো। কল্পনা তার মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, কি? তুমি আমার জন্য তোমার নীতির বিরুদ্ধে যাবে? সব নিয়ম অস্বীকার করবে? সব কিছুর ঊর্ধ্বে আমাকে রাখবে? কল্পনা হা করে চেয়ে রইল। এইসব প্রশ্ন আসছে কেন? কেন নীতির বিরুদ্ধে যেতে হবে? এমন কিছুই হয়নি তার সাথে। সে জানে সে কি করেছে কি করেনি। জোসেফ বলল, আনসার মি কল্প, তুমি একবার হ্যাঁ বলো, আমি তোমাকে আমার কাছে রেখে দেব, পাপ হোক। কল্পনা তার দু হাত নিজের মুখে চেপে ধরে বলল, আমি যেদিন বিয়ের লাল শাড়িটা গায়ে দিয়েছি সেদিনই জোসেফ মেহতাজকে কবুল করে নিয়েছি। পাপ পুণ্যর কথা জানি না, কিন্তু আমার জীবনে জোসেফ মেহতাজি একমাত্র সত্য, আর সেটা আমি মৃত্যু অবধি মেনে যাব। জোসেফের ঠোঁট কাঁপছে। আমার যেদিন মনে হয়েছে তোমাকে আমার লাগবে আমি সেদিনই তোমাকে কবুল করে নিয়েছি। আজকেও আবারও বলছি, তোমাকে কোটিবার কবুল। তোমার সমস্ত কলঙ্ক অপবাদ কবুল। মা, মা কি সব আজেবাজে বকছে? তুমি এখন সজ্ঞানে আছো। আমাকে কবুল বলে দাও। কোনো আয়োজন মানি না আমি, এখন বলে দাও। কল্পনা চোখের জলে ভেসে কবুল বলে দিল। জোসেফ তার হাত ধরে বের করে আনলো ঘর থেকে। নিচে আসতেই দেখল জাহানারা বেগম কাজী সাহেবকে বিদায় জানিয়েছেন। ছবি ভিডিও সবাইকে দেখাচ্ছেন। জোসেফ তা দেখে ভয়ানক রেগে গিয়ে বলল, মা, খবরদার ভিডিওটা তুমি কাউকে দেখাবে না। কল্প তখন সজ্ঞানে ছিল না, ও এখন সজ্ঞানে আছে। ওকে জিজ্ঞেস করো ও কি চায়। কল্প, ওদের সবার সামনে বলো তুমি আমাকে সজ্ঞানে কবুল বলেছ। বলে দাও। কল্পনা বাপ ভাইদের দিকে তাকালো। বলল, ওরা জানে আমি কাকে কবুল বলতে পারি। ছোটমা, তুমি জানো না? কিরণ, তুই জানিস না? বল তাহলে। লুবনা বেগম বলল, আমি তোকে বিশ্বাস করি রে মা। কাবির এগিয়ে এসে বলল, জোসেফ আমি। জোসেফ তাকে থামিয়ে দিয়ে বলল, আপনার কাছ থেকে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কল্পকে আমি আপনাদের হাতেও দেব না। দুজন মানুষ একসাথে থাকার জন্য এর চেয়ে বেশি কিছু আর প্রয়োজন হয় না। অজ্ঞান অবস্থায় একটা মেয়েকে কবুল বলিয়ে যে তামাশা করা হয় সেটাকে যদি বিয়ে বলা হয় তাহলে সেই বিয়ে আমি নিকুচি করি। সেই বিয়ে আমার দরকার নেই। আমি কল্পকে কবুল বলেছি, কল্প স্বেচ্ছায় আমাকে কবুল বলেছে, আমার কাছে এটাই চরম সত্য। এই সত্যকে বাঁচানোর জন্য আমি সব করব। আরাব খানের মতো পিশাচকে যদি খুন করতে হয় তাও করব। জাহানারা বেগম চিল্লিয়ে বললেন, পাগল হয়ে গেছো তুমি? আরেকজনের বউকে কবুল বলেছ, ছেড়ে দাও ওর হাত। মেয়ের কি অভাব পড়েছে জোসেফ? তুমি কিসে কম? কেন পাগলামি করছো? তোমাকে এসবে মানাচ্ছে না জোসেফ। কল্প, তুমি কেন ওকে মানা করছো না? কল্পনা বলল, আন্টি, আপনি অন্যায়টাকে সাপোর্ট করছেন। আমি কখনোই আরাব খানকে কবুল বলিনি। আমি বলতে পারি না। আপনি বুঝতে পারছেন না, একটা পিশাচ আমার জীবনটা নিয়ে ছিনিমিনি খেলছে। জাহানারা বেগম মুখ ফিরিয়ে রাখলেন। কামরান দেওয়ান বললেন, আপনি নিজের মেয়ের সাথে এরকমটা হলে কি করতেন বেআইন? আমি মানি না ওই বিয়ে। আপনি যা দেখালেন সব বানোয়াট। এরকম তামাশা খানরা হরহামেশাই করে। আমরা কেউ মানি না এটা বিয়ে। যে কবুল বলেছে সে নিজেই সজ্ঞানে ছিল না, তাহলে সেটা কিভাবে বিয়ে হয়? আপনিই বলুন একবার। জাহানারা বেগম কোনো উত্তর দিলেন না। জেসিমাকে বলল, তুমি নিজেই তো বলেছিলে আর্য কত খারাপ। এখন ভাবিকে ওর দিকে ঠেলে দিচ্ছ কেন? আমি ভাবির জায়গায় থাকলে কি করতে? জাহানারা বেগম তাকে ধমকে বলল, জেসি, তুমি কথা বলো না এখানে। কামরান দেওয়ান কল্পনার দিকে তাকিয়ে বললেন, কল্প, উনার সাথে কথা বলার দরকার নেই। আমি তোকে বলছি জোসেফ, যেটা বলবে তুই সেটাই করবি। তোর মন যাকে চায় তুই তার সাথেই থাকবি। কেউ যদি বলে তা পাপ, তবে পাপ হোক। এত ভালো হতে হবে না যাতে পাপীদের পাপকে আস্কারা দেয়া হয়। কল্পনা বাবার কথায় কাঁদতে লাগল। কেন আল্লাহ তাকে এমন দোটানায় ফেলল? কি করবে এখন সে? কামরান দেওয়ান এগিয়ে এসে জোসেফের হাতে কল্পনার হাতটা তুলে দিয়ে বলল, আমরা বাড়ি ফিরলাম জোসেফ। তোমার উপর আমার মেয়ের দায়িত্ব দিয়ে গেলাম। তুমি ওকে মারো, কাটো, বকো, যাই করো না কেন, কৈফিয়ত কোনোদিন চাইব না। আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি। আমি তোমাকে বিশ্বাস করি। আমি এটুকু জানি যে কল্পকে তোমার চাইতে ভালো কেউ রাখতে পারবে না। কাজী অফিসে গিয়ে দুজন কাল বাকি কাজ সেরে নেবে। চলি। বেআইন চললাম আমরা। দেওয়ান বাড়ির মানুষ বিদায় নিল। জাহানারা বেগম কল্পনাকে বলল, তুমি জোসেফের জীবনে ঝড় ডেকে এনেছো কল্প। না তুমি শান্তি পাবে, না আমার ছেলেটাকে শান্তি দেবে। আমার ছেলেটার যদি কিছু হয় আমি তোমাকে মাফ দেব না। আরাব খান নামটা শোনামাত্রই জোসেফ বলে উঠল, কল্প, ঘরে যাও। কল্পনা তার কথা মতো উপরে চলে গেল। জোসেফ মায়ের দিকে তাকিয়ে বলল, মা, একটা কথা শুনে রাখো, পাপকে দমাতে পাপীদের বাপ হতেও রাজি আছি আমি।
আল্লাহর কসম করে বলছি আমি কল্পকে আরাব খানের হাতে কিছুতেই দেব না। আমার গলায় ছুরি ধরলেও না। জাহানারা বেগম চিল্লিয়ে বললেন, মরবে তুমি? মরবে? মরতে চাও? একটা মেয়ের জন্য দেওয়ানা হয়ে গেছো তুমি। পৃথিবীতে ওই একটা মেয়েই আছে শুধু? জোসেফ দ্বিগুণ চিল্লিয়ে বলল, হ্যাঁ একটাই আছে আমার জন্য। মরতে হলে মরব, কিন্তু তবুও দেব না। মরলেও দেব না। দেব না মানে দেব না। ব্যাস, যাও তুমি যা করার করো। জাহানারা বেগম চোখে জল এনে বললেন। জোসেফ মায়ের সাথে এভাবে কথা বলে? জোসেফ হতাশ চোখে তাকিয়ে বলল, মা যখন ছেলেকে বুঝতে চায় না তখন বলতে হয়। মা তুমি বড্ড অবুঝ। এই অবুঝ মাকে আমি চিনি না। মা বললেন, এই অবুঝ জোসেফ মেহতাজকে আমিও চিনি না। জোসেফ আর কোনো কথা না শুনে ঘরে চলে গেল। বিছানার এক কোনায় বসে রইল চুপচাপ। কোনো দিকে তার ধ্যান নেই, হুঁশ নেই। কল্পনা হঠাৎ ডাকল, জোসেফ। জোসেফ চমকে তাকালো তার দিকে। কল্পনা দূরে দাঁড়িয়ে আছে। জোসেফ তাকে এক ঝটকায় কাছে নিয়ে এল। এত দূরত্বের পর আর দূরত্ব সয় না। কল্পনা কাঁদছে, বুক উজাড় করে। সে থাকবে না এখানে। কারো জীবনে থাকবে না সে। জোসেফ তাকে জড়িয়ে ধরে রেখে বলল, ডোন্ট লিভ কল্প। আমি কি করে থাকবো তোমাকে ছাড়া? আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। বোঝো একটু, কারো কথায় কান দেওয়ার দরকার নেই। কল্পনা নিজেকে ছাড়িয়ে নিতে লাগলো একটু একটু করে। সে অনেক দূরে চলে যাবে। অনেক দূরে, যেখানে ভালোবাসা নেই, ঘৃণাও নেই। জোসেফ তাকে ঝাঁকিয়ে গর্জে উঠল, কোথায় যাবে তুমি? কোথায় যাবে? সবাই বলছে তো ওটা বিয়ে। বেশ, ডিভোর্স দিয়ে দেবে। আর ভয় কিসের? কোথাও যাবে না তুমি। আমার উপর ভরসা রাখো, আমি সব ঠিক করে দেব। কল্পনা কেঁদে উঠে বলল, আমরা একসাথে থাকাটা পাপ। জোসেফ গর্জে উঠল গলা ফাটিয়ে, তুমি একদম বাজে অজুহাত দেবে না। কল্পনা অসহায় হয়ে বলল, আমি কি করব বলুন? কি করব আমি? আমি জোসেফ মেহতাজ ছাড়া কাউকে ভালোবাসতে পারবো না। পারি না। কিন্তু আমি এখন এভাবে এখানে থাকতেও পারবো না। এভাবে থাকা যায় না। এত কলঙ্ক নিয়ে আপনার সাথে থাকতে পারবো না আমি। জোসেফ দাঁতে দাঁত পিষে বলল, কোথায় যাবে তুমি? কোথায় যাবে বলো? শেষে গর্জে উঠল সে। তার গর্জনে কল্পনা কেঁপে উঠে বলল, জানি না। আমার কোথাও যাওয়ার জায়গা নেই। আমি কি করব? কেন আমাদের সাথে এমন হলো? আমি কিছু জানি না। কিছু না। আমার মরে যেতে ইচ্ছে করছে। জোসেফ বলল, সব ভুলে যাও। কিছু হয়নি তোমার। ওটা কোনো বিয়েই না। কল্পনা তবুও নিজেকে ছাড়িয়ে নিল। দরজার কাছে ছুটে গেল। জোসেফ চেয়ে রইল তার দিকে। সে কি করতে পারে জোসেফ তা দেখতে চায়। দরজার খিল ধরে আবারও পিছু ফিরল কল্পনা অবিশ্বাস্য দ্রুততায়, বড় মায় চেনা টানে। এই মায়া ছাড়বে কিভাবে সে? কিভাবে? জোসেফের কাছে ফেরে ছুটে এসে জড়িয়ে ধরে সে কেঁদে উঠল সশব্দে। হায় আল্লাহ, ভালোবাসায় কেন এত পাপ জড়ালো? এত দেয়াল কেন উঠল? জোসেফ তাকে ছাড়ল না আর। কল্পনা এত ধস্তাধস্তি করল, জোসেফ তাকে ছাড়ল না। একদম বুকের সাথে চেপে ধরে বসে গেল নিচে। কল্পনা কাঁদছে। এই কান্নার দাম আরাব খানকে দিতে হবে। কল্পনা কান্নাকাটি থামিয়ে চোখ মুখ মুছে জোসেফের দিকে তাকালো। জোসেফ তার কপালে অধিকারবোধের মতো আগ্রাসী চুম্বন রাখতেই কল্পনা আরও সশব্দে বুকের ভেতর থেকে ছিঁড়ে আসা কান্নায় ভেঙে পড়ল আবার। এই স্পর্শকে পাপ মনে হওয়ার আগে আল্লাহ তাকে কেন মৃত্যু দিল না? সে জোসেফকে ভেঙেচুরে দিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। জোসেফ যেভাবে বসেছিল সেভাবে বসে রইল। কল্পনা ঘর থেকে বেরিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। সাথে সাথে জোসেফের গর্জন ভেসে এল। সাথে দরজায় ধাক্কা, লাথি। তুমি আমার দেয়া শাড়ি পরে ওই বিয়ের অজুহাতে চলে যাচ্ছ এভাবে? তাহলে মনে রেখো, তোমাকে বিধবা সাজানোর দায়িত্ব আমার। কল্পনা নিচে নেমে এল। জাহানারা বেগম বলল, বাড়ি যাও, ড্রাইভার আছে বাইরে। কল্পনা চোখ মুছে নিয়ে বলল, যে বিয়ে আমি মানি না সেই বিয়ের জন্য আমি যাচ্ছি না। যাচ্ছি আপনার কথার ভয়ে। আমি একদিন এই বাড়িতে সসম্মানে আসব। সেদিন আপনার কিছু বলার থাকবে না। জাহানারা বেগম বললেন, আমিও চাই সেই দিনটা আসুক। আমার ছেলের ভালো থাকাটা আমার কাছে সবার আগে। কল্পনা চোখ মুছতে মুছতে বেরিয়ে গেল। জাহানারা বেগম আরাব খানকে মেসেজে জানিয়ে দিয়েছেন সেই কথা। তোমাকে আমি এইবার ছাড় দিলাম। আশিসের কিছু হয়ে গেলে তোমার যাবজ্জীবন অবধারিত ছিল। ও বেঁচে গিয়ে তোমাকে বাঁচিয়ে দিল। কাবির হালকা করে হাসল। ফোনের ওপাশে থাকা আমিন খানের উদ্দেশ্য বলল, আপনি আমাকে ছাড় দেননি। নিজেরা বিপদে পড়বেন তাই গা বাঁচিয়ে রেখেছেন। কারণ আশিস খানের গুলির রহস্য উদ্ঘাটন করতে গিয়ে আরাব খান না ফেঁসে যায়। তবে একটা কথা শুনে রাখুন, এই যশ প্রতিপত্তি ক্ষমতার অপব্যবহার আপনার ছেলেমেয়ের জন্যই বিপদ ডেকে আনবে একদিন। আজ আইন আপনাদের কাছে বিক্রি হয়েছে, কাল তা হবে না। তখন আপনি আপনার মেঝো ছেলেকে বাঁচাতে পারবেন না।
কল্পর সাথে সে যা করেছে তার শাস্তি সে পাবেই। আপনার মেয়ে আমার সাথে যা করেছে তার শাস্তিও সে পাবে। দেওয়ানরা নিজ হাতে শাস্তি দেয়, নইলে আল্লাহর হাতে ছেড়ে দেয়। বিচার একদিন হবেই, আর সেদিন কেউ পালিয়ে বাঁচতে পারবে না। আমিন খান হাসল, বলল, আর্য যা করেছে তাতে আমাদের হাত নেই। বিশ্বাস না করলে কিছু করার নেই। তবে তার কাছে যখন প্রমাণ আছে বিয়েটা হয়েছে তখন তোমাদের অস্বীকার করার উপায়ও নেই। কাবির বলল, আমি ওসব ব্যাপারে কথা বলতে চাই না আপনার সাথে। ইথু কাবির থামিয়ে দিয়ে বলল, তার ব্যাপারেও না। আপনার কথা শেষ হলে রাখুন। আমিন খান ফোন রেখে দিল। কাবির পরিবারের সদস্যদের সাথে বাড়ি ফিরছে। রাস্তাটা শুনশান, কুয়াশায় ঢেকে আছে চারপাশ। গাড়িতে কেউ কথা বলছে না। হঠাৎ তাদের অবাক করে দিয়ে একটা গাড়ি থামলো সবার সামনে। গাড়ি থেকে নামলো আরিশ খান। কাবির স্টিয়ারিং ধরে বসে আছে। কাদিন গাড়ি থেকে নামলো। আরিশ তার হাতে একটা মেডিকেল রিপোর্ট দিল। কাদিন বলল, কার? তোর বড় ভাইকে দে। ইথু অসুস্থ, হাসপাতালে আছে। কিছু বলার থাকলে ওখানে গিয়ে যেন বলে আসে, কারণ ও বেশি দিন দেশে থাকবে না। কাদিন রিপোর্টটা খুলতে খুলতে কাবিরের কাছে এল। পুরোটা খুলতেই তার চোখ বিস্ফোরিত। প্রেগনেন্সি টেস্ট রিপোর্ট। পেশেন্ট নেম অ্যাঞ্জেল খানম। ডেট 15 জানুয়ারি 2019। টেস্ট নেম ইউরেন বিটা এইচসিজি প্রেগনেন্সি টেস্ট। রেজাল্ট পজিটিভ প্লাস। কাবির কাদিনের হাত থেকে রিপোর্টটা নিয়ে পড়ল। এক মুহূর্তও দেরি না করে হাসপাতালে ছুটে গেল। আঞ্জিল খানমকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাওয়া হবে ঠিক তখনই কাবির পৌঁছে গেল হাসপাতালে। হাসপাতালে সবাই আছে, এমনকি তাহমিনাও। ইনাম কাঁদছে তাই তাকে শান্ত করাচ্ছে, পিঠে আলতোভাবে হাত চাপড়ে। ইথিকার গায়ে তখনও হসপিটাল গাউন। বেনি করা লাল চুলগুলো একপাশে পড়ে আছে এলোমেলো হয়ে। চোখের নিচে কালি হওয়া সত্ত্বেও তার সৌন্দর্যে এতটুকু ভাটা পড়েনি। কাবির আর তার পরিবারকে দেখে অবাক হয়ে গেল সবাই, এমনকি ইথিকাও। এখনই আসতে হলো তাদের? উফ, এখন আবার কি ঝামেলা করে কে জানে। ইলিনা হক বললেন, আমরা বাড়ি যাচ্ছি। ইথু কারো সাথে কথা বলতে ইচ্ছুক নয়। কাবির ইলিনা হকের বারণ শুনল না। ইথিকার সামনে এসে দাঁড়ালো। ইথিকা চোখ তুলে তাকালো কাবিরের দিকে। কাবির বলল, অ্যাঞ্জেল, আই ওয়ান্ট মাই বেবি। ইথিকা অবাক হলো। আরিশের দিকে তাকাতেই বুঝতে পারল বিষয়টা কি। সে মৃদুস্বরে উচ্চারণ করল, বাট আই ডোন্ট। কাবির শান্ত মেজাজে বলল, আগে যা হয়েছে সবটা ফিরিয়ে নেব আমি। এইসব পারিবারিক বিবাদের জন্য একটা নিষ্পাপ প্রাণকে বলি হতে দেয়া যায় না। আমি জানি তুমি মা হিসেবে সেটাই চাইবে। আমিও তাই। বাচ্চাটাকে আসতে দাও, বাকি সব পরে হবে। ইথিকা বলল, সরি মিস্টার দেওয়ান, আপনি কি শুনে এখানে এসেছেন জানি না, তবে আমার মনে হয় এই রিপোর্টটা আপনার দেখা উচিত। কাবির তার বাড়িয়ে দেয়া রিপোর্টটা নিল। এবর্ষণ মেডিকেল রিপোর্ট বিস্ফোরিত চোখজোড়া বুলিয়ে পুরোটা পড়তে লাগল। মেডিকেল রিপোর্ট। পেশেন্ট নেম অ্যাঞ্জেল খানম। এজ 25 years. Husband's name MD Kabir Dewan. The patient is approximately 8 weeks pregnant. She has expressed significant emotional distress and clearly stated that she is not mentally prepared for motherhood at this stage. Doctor's signature. Dr. Lily Hack, MBBS FCPS Gyno. কাবিরের বিশ্বাস হলো না। সে রিপোর্টটা এপিঠ ওপিঠ উল্টালো। এটা ভুল রিপোর্ট। ভুল। এ হতে পারে না। আঞ্জিল এত নিচু কাজ করতে পারে না। নিজের সন্তানের সাথে কোনো মা এমন করতে পারে না। এ অসম্ভব। সে বিস্ফোরিত দৃষ্টিতে ইথিকার দিকে তাকালো। অবাক বিস্ময় নিয়ে বলল, তুমি এটা কেন করলে? কি করে করলে? কেন করলে? হাসপাতালের করিডোর কাঁপিয়ে গর্জে উঠল সে। ইথিকা ক্ষোভের দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে। কাবির তার বাহু চেপে ধরে বলল, ও কি দোষ করেছে? তুমি আমাকে শাস্তি দিতে গিয়ে বাচ্চাটাকে শাস্তি দিলে কেন? কেন দিলে? আমাকে যা ইচ্ছে তা শাস্তি দিতে, কিন্তু বাচ্চাটাকে কেন? তুমি না মা? ইথিকাকে ঠেলে দিল সে। ইথিকা দেয়াল আঁকড়ে দাঁড়ালো। ভীষণ রকম কঠিন গলায় বলল, যাকে আমি মনে প্রাণে ঘৃণা করি তার রক্তবীর্য শরীর থেকে উপড়ে ফেলে আমি কোনো ভুল করিনি। আমি আপনাকে ঘৃণা করি, আপনার রক্তকেও। আমি স্বাধীন হয়ে বাঁচতে চাই। ওই পরাধীনতার বীজ নিজের গর্ভে লালন করার চেয়ে মরে যাওয়া ভালো ছিল। তাই আমি তাকে আমার গর্ভে জায়গা দিইনি। আজ দেওয়ানদের রক্ত সমস্ত অহংকার চূর্ণবিচূর্ণ করে দিলাম আমি। আজ আমি মুক্ত, স্বাধীন। দেওয়ানদের রক্তের অপমানই আমার প্রতিশোধ। আমি আপনাকে ভেঙেচুরে দিতে পেরে খুশি। আর কিচ্ছু চাই না আমার। লুবনা বেগম কাবিরকে ধরে রাখলেন। কাবির হাত ছাড়িয়ে নিতে নিতে ক্রোধের সাথে উচ্চারণ করল, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। তোমাকে অভিশাপ, তোমার নারীত্বকে অভিশাপ। তুমি আমাকে নও, নিজের একটা অংশকে অস্বীকার করেছ। খুন করেছ। খুনি আঞ্জিল খানম, তোমার পচে যাওয়া বিবেকের মৃত্যু হোক একদিন। আজ খুব করে চাইছি পৃথিবীর বুকে তোমার মতো নিকৃষ্ট নারীর আর জায়গা না হোক।
বাপ ভাইয়ের কথায় এসব করছো তুমি, তাই না? একদিন ওরাই তোমাকে ধ্বংস করে দেবে। ওরাই তোমার জীবনের কাল হয়ে দাঁড়াবে। ইথিকা হালকা হাসল। আপনার অভিশাপেই আমি ভালোভাবে বেঁচে থাকবো মিস্টার দেওয়ান। খুশি হন এটা ভেবে যে আমাদের আর কোনোদিন সামনাসামনি দেখা হবে না। ভালো থাকবেন। আলবিদা। ইথিকার হুইল চেয়ারটা ঠেলে নিয়ে যেতে লাগলো ইলিনা বেগম। লুবনা বেগম বাকহারা হয়ে দেখলেন ভালোবাসা, টান, মায়া, সমস্ত স্মৃতি, দুঃখ, সুখের স্নেহমাখা মুহূর্ত সবটাকে পায়ে গুড়িয়ে দিয়ে সে কেমন উদ্ধত্তের সাথে হেঁটে চলে যাচ্ছে, একবারও পিছু না ফিরে। লুবনা বেগমের চিৎকার করে বলতে ইচ্ছে হলো, আরে মেয়ে, একবার ফিরে দেখ, কাকে কিসের মধ্যে ফেলে চলে যাচ্ছিস? বাকি সব না হয় মিথ্যে ছিল, স্বামীটা তো মিথ্যে ছিল না। আমি আমার ছেলেকে চিনি রে। ও কোনোদিনও তোর সাথে ছলনা করেনি। কাবির ধপ করে বেঞ্চিতে বসে পড়ল। লুবনা বেগম হু হু করে কাঁদছেন। মায়ের কান্না দেখে কিরণও কাঁদছে। ডাক্তারের সাথে চিল্লাচিল্লি করছেন কাউসার দেওয়ান আর কাদিন। দূরে কোথাও মায়ের কোলে বাচ্চা কাঁদছে। এমনকি তাহমিনার কোলে ইনামও। কাবির রক্তচক্ষু তুলে তাহমিনার দিকে তাকালো। এলোমেলো সুরে বলল, মিনা, তুমি কি আমাকে সেদিন অভিশাপ দিয়েছিলে আসলাম খানের হাত থেকে তোমাকে উদ্ধার করতে পারিনি বলে? তাহমিনা চোখের জল লুকিয়ে দুপাশে মাথা নাড়ল। না, আপনাকে আমি কেন অভিশাপ দেব? দোষ তো আমার কপালের। কাবির বলল, তাহলে নিশ্চয়ই নাজিফা দিয়েছে। ওর স্বামীর খুনিকে বিয়ে করেছি বলে। নাজিফা না দিলে মাঝহাবের পরিবার দিয়েছে। কেউ না কেউ তো দিয়েছে। লুবনা বেগম মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তোমাকে কেউ কেন অভিশাপ দেবে কাবির? এসব তোমার কপালে ছিল। তোমাকে কেউ অভিশাপ দিতে পারে না। তুমি কোনোদিন নিজের ভালোর জন্য কারো ক্ষতি করনি। কারো ক্ষতি চাওনি। তোমাকে কেউ কেন অভিশাপ দেবে? কাবির বলল, তাহলে ওই নিষ্পাপ প্রাণটা কেন তার মায়ের রোষের বলি হলো বলতে পারো? ওর কি দোষ ছিল? ওকে ওর মা খুন করে দিল। এটা তো এক প্রকার খুন। কামরান দেওয়ান তার কাঁধে হাত রাখল। কাবির হাত নামিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। চলে যাওয়ার জন্য পা বাড়াতেই কামরান দেওয়ান বললেন, তোমাকে সুখী হতে হবে কাবির। তোমাকে ওরা ভেঙে দিয়ে গেল, কিন্তু তুমি ভাঙবে না। তুমি মাথা উঁচু করে বাঁচবে চিরকাল। তুমি কাবির দেওয়ান। ছলনার সঠতার জবাব তোমাকে তোমার কাজ দিয়েই দিতে হবে। কাবির বেরিয়ে পড়ল। ইনামের কান্না তার বুক ছিঁড়ে ফেলছে। তাহমিনা আসলাম খানকে এত ঘৃণা করার পরও খানদের রক্ত ধারণ করেছে নিজের গর্ভে। মাতৃত্বকে সে সম্মান দিয়েছে। আনজিল খানম কেন পারেনি? এমন তো নয় যে তাহমিনার চাইতে বেশি অত্যাচারিত হয়েছে সে দেওয়ান বাড়িতে। তাহলে কেন? কাবির রাস্তায় বেরিয়ে পড়ল একা একা হাঁটতে। মাঝপথে এসে দেখল কল্পনা বন্ধ হয়ে যাওয়া টং দোকানের বাইরে রাখা বেঞ্চে বসে আছে। কাবির ডাকল, কল্প। কাবিরকে দেখামাত্রই হাউমাউ করে কেঁদে উঠল কল্পনা। কান্না থামাতে চেয়ে আরো জোরে কাঁদতে লাগল। কাবির তার মাথায় হাত রাখল। কাঁদে তো তাহমিনারা, কল্পনারা নয়। কল্পনা তার হাতটা মাথায় চেপে ধরে রেখে আরো জোরে কাঁদতে লাগল। কাবির সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পেল না। সান্ত্বনা কি এক ফোঁটা কষ্টও কমায়? ঝিনুক একটা হীরের আংটি পেয়েছিল কাবিরের ঘর পরিষ্কার করার সময়। নিঃসন্দেহে সেটি ইথিকার। ঝিনুকের লোভ হয়েছিল প্রথমে, কিন্তু পরে কি তার মনে হলো ভাবিমনির জিনিস ভাবিমনিকে ফেরত দেয়া দরকার। তাই সে ইথিকার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করল। একদিকে দেওয়ানদের সামনে তার নাম উচ্চারণ করা বারণ, অন্যদিকে তাদের বাড়িতে যাওয়া বারণ। ঝিনুক ভেবে পাচ্ছিল না কি করবে। লায়লা খালাকে বললে তিনি তিলকে তাল করবেন। তাই ঝিনুক আপাতত চুপ করে আছে। সুযোগ পেলেই ভাবিমনির হাতে আংটিটা তুলে দেবে। বিনিময়ে তিনি তাকে খুশি করবেন এটা ঝিনুক জানে। সামনে তার বিয়ে। যদি দেখা হয়ে যায় তাহলে ভাবিমনিকে বিয়েতেও দাওয়াত দেবে সে। এবার নিজের মনের মতো কাউকে পছন্দ করে বিয়ে করতে বলো ওকে। বোঝাও জীবন কারো জন্য থেমে থাকে না। থামাতে নেই। আমি আর কিছু বলবো না ওকে। কিছু বললে কানে তুলছে না কথা। লুবনা বেগম কাউসার দেওয়ানের কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেন। বললেন, একটা সংসার ভাঙার পর এত তাড়াতাড়ি আরেকটা সংসারের কথা ভাবা যায় না। আপনার ছেলেকে আপনি নিজে চেনেন না? কোম্পানির শেয়ার বিক্রি করে দিতে যাচ্ছিল। কাদিন আটকেছে ভাগ্যিস। ছেলেটার কপাল কেন এত খারাপ হতে হলো বলুন তো? জেনে শুনে কোনোদিন কারো ক্ষতি তো করিনি। সেই ছোটবেলা থেকে খানের ছেলেরা ওর পেছনে পড়ে আছে ক্ষতি করার জন্য। এই বয়সে এসেও ছাড়ল না। আমার ছেলের সুখ শান্তি নষ্ট করে দিল। কাউসার দেওয়ান চুপচাপ বসে রইলেন। কি বলে সান্ত্বনা দেবেন তিনি? কাবিরকে কিভাবে বোঝাবেন? এভাবে থেমে থাকলে ওই খানেরা আরো পেয়ে বসবে। ওদের মোক্ষম জবাব দেয়া উচিত। নিজের ভালোটা বোঝা উচিত। কিরণ দরজার সামনে এসে বলল, মা শোনো। বল। তাহমিনা আপা ফোন করেছে। আপু শুয়ে আছে, কথা বলতে চাইছে না। তুমি একটু কথা বলবে? লুবনা বেগম বাইরে বেরিয়ে এলেন। ফোনটা কানে চেপে বললেন, কেমন আছিস মিনা মা? তাহমিনা সালাম কথা বলা শুরু করল।
জানালো খানরা কি কি পরিকল্পনা করছে, বাড়িতে কি কি শোনা যাচ্ছে। আরাব খানকে বাড়ি ফিরে এসেছে, তারা কল্পকে বাড়িতে তোলার কথাবার্তা বলছে। আর আঞ্জিল খানমের বিয়ে নিয়ে বিশাল প্রস্তুতি চলছে। পাকা কথা হয়ে গেছে, এখন শুধু দিনক্ষণের অপেক্ষা। নতুন বর একজন সফটওয়্যার ডেভেলপার পরিবার সহ কানাডায় থাকে। বিয়ের পর তারা ওখানেই সেটেল করবে। এগুলো তাদের আগের পরিকল্পনা। বর ইলিনা হকের এক আত্মীয়। ইথিকার সাথে ছেলেটারও ভালো বন্ডিং আছে। লুবনা সবটা শোনার পর কাঁদতে বসে গেলেন। সবাই যে যার মতো ভালো আছে, শুধু তার ছেলেটা কারো কথা শুনতে রাজি নয়। কিন্তু লুবনা বেগম এবার প্রতিজ্ঞা করলেন তিনি কাবিরকে রাজি করিয়ে ছাড়বেন। কাউসার দেওয়ানকে বললেন এবার নিজের ছেলের জন্য যোগ্য পাত্রী তিনি নিজেই খুঁজে বের করবেন। ছেলেকে সুখী না দেখা পর্যন্ত তিনি হাল ছাড়বেন না। কল্পনার সোয়েটার গায়ে দেয়া খুব একটা পছন্দ না। লুবনা বেগম প্রায় সময় চেঁচান কেন এত শীতের মধ্যেও তার গায়ে সোয়েটার নেই এই কারণে। তবুও কল্পনা সোয়েটার পরে না। সে সাদা একটা শাল জড়িয়ে কাশতে কাশতে ছাদে এসে দাঁড়ালো। গত দুদিন ধরে ভীষণ জ্বর তার, কাশি কমছে না কিছুতেই। জোসেফ এসেছিল দেখা করতে, জেদ ধরে বসেছিল অনেকক্ষণ। কল্পনা দেখা দেয়নি, ঘরের সামনে এসে দাঁড়িয়েছিল অনেকক্ষণ। অনেক ডেকেছিল, সে চুপ করে ঘরে বসে মুখ চেপে ধরে কেঁদেছে কিন্তু কাউকে বুঝতে দেয়নি। জোসেফও আর না পেরে চলে গেল, বলে গেল সে আর আসবে না। কল্পনা সেটা শুনে আরো বেশি কষ্ট পেয়েছে। কুয়াশাজড়ানো রাত, চারপাশ ঝাপসা ভীষণ। এদিকটায় কয়েকদিন ধরে নেড়ি কুকুরের উৎপাত বেড়েছে। তারা দল বেঁধে ডাকাডাকি করছে। কল্পনা কখনো একা একা ছাদে আসে না। এই ছাদেই মায়ের লাশ পড়ে থাকতে দেখেছিল সবাই। তখন সে অনেক ছোট, 3 বছর বয়স মাত্র। কিছু মনে নেই তার, থাকার কথাও নয়। অন্তরা খানম মাকে খুন করেছিল অথচ মায়ের সাথেই তার অন্যরকম বন্ডিং ছিল। বড় ফুপুকে মা ভয় পেত, সেই হিসেবে অন্তরা খানমই একমাত্র ননদ ছিল মা যাকে বেশি পছন্দ করত, যার সাথে বেশি সময় কাটাতো, মিশত। অথচ মায়ের সরলতা বিশ্বাসের সুযোগ নিয়ে অন্তরা খানম মাকে শেষ করে দিয়েছিল। মায়ের বিয়ের পরপরই তাদের সেই পুরনো বাড়িটা ভেঙে ফেলা হয়। খান পরিবার আর দেওয়ান পরিবার আলাদা হয়ে যায়। কিন্তু অন্তরা খানমকে দাদিমা ভালোবাসতেন বলে তিনি রোজ আসা যাওয়া করতেন দেওয়ান বাড়িতে, অনেকটা বাবার আশেপাশে থাকার ছলে। অবশ্য মা এসব জানত না, ছোট মাই বলেছিলেন এসব। চাচাকে বাবার আগেই বিয়ে করিয়ে দিয়েছিলেন দাদিমা, কারণ বাবা কখনোই বিয়েশাদির প্রতি আগ্রহী ছিলেন না। তিনি সবসময় ব্যবসা বাণিজ্যের জন্য এই দেশ ওই দেশ ঘুরে বেরিয়েছেন, কাজের মধ্যে ডুবে থাকতেন। কাজ ছাড়া উনার জীবনে অন্য কিছু প্রাধান্য পায়নি কখনো। তিনি বিয়ে করে সংসারী হবেন এই ধরনের পুরুষ মানুষ ছিলেন না। কিন্তু মাকে দেখার পর তিনি বড় দ্বিধা নিয়ে বিয়েতে মতো দেন। আর তারপর সেই বিয়ে বিদ্বেষী মানুষটা হুট করে কেমন সংসারী হয়ে উঠলেন মায়ের সংস্পর্শে। তার অনেক আগে থেকেই অন্তরা খানমের পাগলামি চোখে পড়ত উনার। বাবার 12 বছরের ছোট ছিলেন অন্তরা খানম। খান আর দেওয়ান পরিবারের সব ছেলেমেয়েদের মধ্যে অন্তরা খানম ছিল সবার ছোট। আর কামরান দেওয়ান ছিল দুই পরিবারের ছেলেমেয়েদের সবচেয়ে বড়। অন্তরা খানমের ছেলেমানুষি পাগলামি বাবা অপছন্দ করতেন। তিনি বিরক্ত হতেন এত ছোট একটা মেয়ে উনাকে অন্য দৃষ্টিতে দেখছেন ভেবে। অথচ তিনি এমন একটা মানুষ যার পাশে ওই ছোট্ট মেয়েটা বড্ড বেমানান ছিল। মানুষের হাসির খোরাক হওয়ার জন্য অন্তরা খানমকে প্রশ্রয় দেয়াটাই যথেষ্ট ছিল। তিনি অনেকবার সাবধান করেছেন অন্তরা খানমকে। দাদিমাকে পর্যন্ত বারণ করে দিয়েছিলেন তার সাথে কম মিশতে। কিন্তু দাদিমা অন্তরা খানমকে ভালোবাসতেন খুব। অন্তরা খানমের মা নাচগান নিয়ে ব্যস্ত থাকতেন, ঘরে থাকতেন না তেমন। তাছাড়া প্রথম সন্তান আমিন খানের জন্মের দীর্ঘ 10 বছর পর দ্বিতীয় সন্তান হওয়ায় তিনি বুকের দুধটুকুও দিতে পারেননি অন্তরা খানমকে। দাদিমাই কোলেপিঠে বড় করেছিল অন্তরা খানমকে। তাই হয়তো সেই ডানপিঠে মেয়েটার আবদার আহ্লাদগুলো মেনে নিতেন খুব সহজে। ছোট মার বিয়ের সময় সে খুব বড়াই করে বলেছিল, দেখবে এই বাড়িতে তোমার বড় যা হয়ে আসবো আমি। ছোট মা নাকি খুব হেসেছিল তার কথা শুনে। ছোট মা অন্তরা খানমের বড় হবে। ছোট মা অবাক হতো এই ভেবে কোথায় কামরান দেওয়ান আর কোথায় অন্তরা খানম। মেয়েটা কি অবুঝ ছেলেমানুষি করে বেড়ায় সারাদিন। তারপর হুট করে বাবার বিয়ে ঠিক করে বসেন দাদাভাই। এক প্রকার জোরজবরদস্তি করে বাবাকে বিয়েতে বসান তিনি। বাবা বিয়ে করবেন না বলেননি, তিনি আরও কিছুদিন সময় চেয়েছিলেন। মাকে পছন্দ করতেন তিনি, কিন্তু নানাভাই সময় দিতে চাননি। তখন অন্তরা খানমের বয়স 18, বাবার বয়স 30-এর কোটায়। অষ্টাদশী অন্তরা খানম বাবার বিয়ের কথা শুনে সে কি পাগলামি। বাড়ির বড়রা এসব জানতেন না। যেদিন আমিন খানের কানে গেল তিনি ভীষণ মারধর করে সারাদিন ঘরে বন্দি করে রাখলেন বোনকে। মরে গেলেও কামরান দেওয়ানের কাছে তাকে বিয়ে দেবেন না তিনি। দুই পরিবারের শত্রুতা তখন চরম পর্যায়ে, বাড়ি ভাগাভাগি নিয়ে। কারো সাথে ভালো সম্পর্ক নেই।
শুধু দাদিমাই অন্তরা খানমের সাথে সম্পর্ক রেখেছিল। মেয়েটিকে তিনি কোলেপিঠে মানুষ করেছেন, তাই উনি মায়া ছাড়তে পারেননি সহজে। যেদিন মাকে মারা হলো এই ছাদে, সেদিন অন্তরা খানম আচার নিয়ে এসেছিল দাদিমার জন্য। কেউ কল্পনাও করতে পারেনি সে এরকম একটা কাজ করতে পারে। অথচ দাদিমা ভেবেছিলেন সে শোধরে যাচ্ছে, তার বুঝো এসেছে। কিন্তু না, বাবা দাদিমাকে দোষ দিয়েছিলেন সবার আগে। মারা যাওয়ার আগে তিনি খুব কাঁদছিলেন এই বলে ছেলের বউয়ের মৃত্যু আর ছেলের জেল, এই সব কিছুর পেছনে উনিই দায়ী ছিলেন। অন্তরার প্রতি স্নেহান্ধ উনার সংসারটাকে তছনছ করে দিয়েছিল। লুবনা বেগম একটা কথা বারবার বলেন, কেউ পাগলের মতো চাইলে তাকে পেতে হয়, তাকে তা দিতে হয়, নইলে সব তছনছ হয়ে যায়। চোখের সামনে দাদা আর কানিজের সংসারটা কেমন ছারখার হয়ে গেল। একজনের অকাল মৃত্যু, অপরজনের যাবজ্জীবন। ছেলে মেয়ে দুটোকে উনিই মানুষ করেছেন কোলেপিঠে। কখনো এক মুহূর্তের জন্যও মনে হয়নি কাবির কাশেদ আর কিরণের সঙ্গে কল্প আর কাদিনের কোনো তফাতে আছে। সবার প্রতি সমান মমতা, সমান শাসন আর নিখাদ ভালোবাসা দিয়ে তিনি বড় করেছেন তাদের। কল্পনা ছাদে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর ঝিনুকেল পেছনে দাঁড়িয়ে বলল, আপা খালাম্মা বলছে ঘরে চলে আসতে, এখানে ঠান্ডা, তোমার কাশি বাড়বে। কল্পনা তার দিকে ফিরল, শালটা গায়ে আরো ভালো করে জড়িয়ে নিয়ে বলল, তোর নাকি বিয়ে ঠিক হয়েছে? ঝিনুক উপর নিচ মাথা দুলিয়ে বলল, হ্যাঁ আপা। বর কি করে? সিএনজি চালায় আপা। তোর পছন্দ হয়েছে? হু। কল্পনা ম্লান হাসল, আমারটাই হলো না। ঝিনুক মাথা তুলে তার মলিন হয়ে চেহারার দিকে তাকিয়ে বলল, কিন্তু খানরা যে বলে ওদের বাড়ির ছেলের সাথে তোমার বিয়ে হচ্ছে। কল্পনা চুপ করে রইল। ঝিনুক আংটিটার কথা বলতে চাইল, কিন্তু কল্পনার চোখ মুখ দেখে আর বলল না। ভাবিমনির নাম্বারটা পাওয়া গেলে ভালো হতো। ওই মহিলা নাকি আবার বিয়ে করছে। কোন সময় শ্বশুরবাড়ি চলে যায় কে জানে। বড্ড পাষাণ ওই মহিলা। বাংলাদেশ পুলিশ সদর দপ্তরে অভিযোগ জানিয়েছিলেন ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের শ্যাডো সাইফা ইউনাইটেড সাব ইন্সপেক্টর জোসেফ মেহতাজ। সাধারণ পুলিশের বাইরে থেকে জোসেফ আর তার ইউনিটের অফিসারদের বাছাই করা হয়েছিল। প্রযুক্তি, ভাষা, মনস্তত্ত্ব, অস্ত্র চালনায় দক্ষতা ও চেহারা পরিবর্তনে পারদর্শী বিধায় তারা শুধুমাত্র রাষ্ট্রের জন্য হাই রিস্ক হাই প্রোফাইল মামলার তদন্ত করে। তাদের পরিচয় অনেক সময় গোপন রাখা হয়। সরকারি খাতায় পর্যন্ত পুরো নাম নথিভুক্ত নেই তাদের। আরাব খান একজন উচ্চপদস্থ পুলিশ অফিসার, পদবিতে অ্যাডিশনাল এসপি। এই উচ্চপদস্থ কর্মকর্তার নামে আসা অভিযোগের চার্জশিট খুলতে দেরি হয়নি সদর দপ্তরে। আর তাদের দপ্তরে ডাকাও হয়েছে জরুরি ভিত্তিতে। জোসেফ যখন দপ্তরে গিয়ে পৌঁছালো তখন আরাব খান আর আমিন খানও সেখানে উপস্থিত। জোসেফ এসপি আহসানের পেছনে গিয়ে দাঁড়ালো। পুলিশের আর গোয়েন্দা বিভাগের বাঘা বাঘা সব অফিসারগুলো সেখানে উপস্থিত। জোসেফকে দেখামাত্রই আরাব খান নড়েচড়ে বসে গলা হেলে হাসল। জোসেফ শটান দাঁড়িয়ে থেকে চোরা চাহনিতে আরাব খানের দিকে তাকালো। তাকে হাসতে দেখে জোসেফ অবাক না হয়ে পারল না। এত ঘৃণিত একটা কাজ করার পরও দাঁত বের করে হাসছে। অথচ এরাই নাকি জনগণের চোখে সন্ত্রাস দমনকারী। আইজিপি স্যার এবং গোয়েন্দা বিভাগের ডিআইজি স্যারের মধ্যেকার কথোপকথন চলল 1.5 ঘন্টা যাবৎ। তারপর কথাবার্তা শেষ হয়ে জোসেফের দিকে একটা রিপোর্ট বাড়িয়ে দেয়া হয়, যাতে স্পষ্ট লেখা, অভিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার জনাব আরাব খান এবং তার পিতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় সমাজকল্যাণ মন্ত্রী জনাব আমিন খান তদন্ত কর্তৃপক্ষের কাছে স্বেচ্ছায় উপস্থিত হয়ে 161 ধারার অধীনে লিখিত ও মৌখিক জবানবন্দি প্রদান করেন। তারা ঘটনার দায় স্বীকার করেন। জবানবন্দিতে তারা উল্লেখ করেন যে আরাব খান ও ভিকটিম কল্পনা দেওয়ানের মধ্যে পূর্বে দীর্ঘমেয়াদী একটি ব্যক্তিগত সম্পর্ক বিদ্যমান ছিল। পরবর্তীতে ভিকটিম সম্পর্ক অস্বীকার করে অন্যত্র বিবাহবন্ধনে আবদ্ধ হতে যান। আর সেই কারণেই মানসিক প্রতিক্রিয়ার ফলেই এই অপরাধ সংঘটিত হয় বলে তারা দাবি করেন। ডিআইজি মহোদয় তদন্ত সংশ্লিষ্ট সকল তথ্য পর্যালোচনা করে মন্তব্য প্রদান করেন যে এ ধরনের অপরাধকে ব্যক্তিগত প্রতিহিংসাজনিত ঘটনা হিসেবে বিবেচনা করা যেতে পারে। একই সঙ্গে তিনি পরামর্শ প্রদান করেন জোসেফ মেহতাজ ও বাকি তদন্ত কর্মকর্তাদের উচিত পেশাদার দৃষ্টিভঙ্গি বজায় রেখে তদন্ত কার্যক্রম সম্পন্ন করা এবং অপ্রাসঙ্গিক আবেগগত সম্পৃক্ততা থেকে বিরত থাকা। অভিযোগকারী এসআই জোসেফ মেহতাজ কর্তৃক উত্থাপিত উক্ত অভিযোগটি প্রাপ্ত তথ্য উপাত্ত ও সাক্ষ্য প্রমাণের আলোকে ভিত্তিহীন প্রতীয়মান হওয়ায় তা গ্রহণযোগ্য বিবেচিত হয়নি। জোসেফ রিপোর্ট পড়ামাত্রই সসম্মানে তা রেখে দিয়ে অনুমতি চাইল যাওয়ার। ডিআইজি স্যার তাকে আদেশ দিলেন। জোসেফ রাগে হনহনিয়ে বেরিয়ে এল। তার পেছনে পেছনে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের বাকি অফিসারেরাও বেরিয়ে এল। পেছনে কার যেন হাসির শব্দ শোনা গেল। এরা সবাই দল বেঁধেছে একসাথে। অন্যায়কারীরা অন্যায়ের বিচার করতে পারে না কভু। জোসেফ বাইরে বেরিয়ে এসে শক্ত হাতে গাড়ির দরজা টেনে ভেতরে বসে পড়ল। কাবির ফোন করছে আপডেট জানার জন্য। জোসেফ ফোন রিসিভ করল না।
যে বিচার আইন করতে পারে না সেই বিচার তাকেই করতে হবে। গাড়ি ছাড়ার পূর্বেই আরাব খানকে দেখা গেল। জোসেফ চোখে চশমা নামিয়ে গাড়ি স্টার্ট দিল। আরাব খান ঠোঁট গোল করে বাঁশি বাজাতে বাজাতে জানালার সামনে এসে দাঁড়ালো। সানগ্লাস নাকের কাছে নামিয়ে জোসেফকে বলল, লুজার। জোসেফ সামনে তাকিয়ে আছে। আরাব খান হো হো করে হেসে সরে পড়ছিল। জোসেফ রোদ চশমা রেখে দিয়ে তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে তার কলার চেপে ধরতেই পুলিশ আর গোয়েন্দা বিভাগের অফিসারেরা ছুটে এসে দুজনকে দুদিকে সরিয়ে নিল। আরাব খান হেসে বলল, ষাঁড় খেপেছে, তোকে বলেছিলাম না আমার সাথে লাগতে আসবি না, কিন্তু তুই তো কানে শুনিস না। বয়রার জাত বলে কথা। জোসেফ আচমকা হেসে ফেলল। সবার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে গাড়ির দিকে এগোতে এগোতে বলল, মেয়ে মানুষের থুতু খাওয়া পাবলিক দিচ্ছে জ্ঞান। বলেই থুতু ছুড়ল মাটিতে। আরাব খান গর্জে উঠল, ওই কি বললি? জোসেফ গাড়ির দরজা ধরে থেমে গেল। ঘাড় ফিরিয়ে তাকালো। ঠোঁটের কোনায় বিদ্রুপের হাসি ছড়িয়ে বলল, নিজেই বয়রা হয়ে গেলি নাকি? বললাম তুই একটা থুতু খাওয়া পাবলিক। হাঁটতে বসতে ঘুমাতে তোর থুতু খাওয়া লাগে, তাও মেয়ে মানুষের। এত বড় দামড়া অফিসার হয়েছিস, তাও মেয়ে মানুষ তোর মুখে থুতু ছুঁড়ে। ছি। আরাব খান কঠোরভাবে তাকালো। তারপর আচমকা হেসে ফেলে বলল, খাবারে পেট ভরে আর থুতুতে মন। তুই ওসবের কি বুঝবি? ওইখানে অনেক রকম ব্যাপার স্যাপার আছে, তোকে কানে কানে এক্সপ্লেইন করব। কাছে আসি? জোসেফ বলল, সাহস থাকলে আয়। আরাব এগিয়ে আসতেই জোসেফ তেড়ে এসে তাকে জোরে একটা ধাক্কা দিয়ে বসল। ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উপস্থিত একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সরাসরি হস্তক্ষেপ করে বললেন, এসআই জোসেফ মেহতাজ সিনিয়র অফিসারের প্রতি শ্রদ্ধাশীল থাকুন। পরিস্থিতি যাতে আরও উত্তপ্ত না হয় সেজন্য উপস্থিত কর্মকর্তাদের উভয় পক্ষকে পৃথক করতে আদেশ দিলেন। দুজনকে দুদিকে সরিয়ে নেওয়া হলো। জোসেফের গাড়ির দিকে এগোচ্ছিল। হঠাৎ এসপি আহসান পেছনে থেকে বলে উঠলেন, পাওয়ার রেজিস্টস ফোর্স বাট নট প্রিসিশন। জোসেফ থমকে দাঁড়ালো। ধীরে ধীরে ঘাড় ফিরিয়ে এসপি আহসানের চোখ বরাবর তাকালো। এসপি আহসান বললেন, ক্ষমতার সঙ্গে পারা যায় না বলেই তার ফাটল খুঁজে কাজ করতে হয়। আশা করছি জোসেফ মেহতাজ সেটাই করবে ভবিষ্যতে। জোসেফ ঠোঁটে হালকা হাসির রেখা টেনে বলল, সিউর স্যার। এসপি আহসান তাকে আশ্বাস দিয়ে চলে গেলেন। জোসেফ গাড়িতে উঠে বসল। মা ফোন দিচ্ছে ঘন ঘন। তিনি ভয়ে আছেন। একমাত্র ছেলেকে তিনি এইসব জটিলতায় জড়াতে দিতে চান না। কিন্তু না চাইতেও যেই জটিলতায় জোসেফ জড়িয়ে পড়েছে, কিছু করার নেই। খেলাটা ওরা শুরু করেছে আর শেষ করবে সে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তৃতীয় তলার শেষ প্রান্তে শীতাতপ নিয়ন্ত্রিত একটা কক্ষ। দেয়ালে বাংলাদেশ সরকারের ছবি। নিজ আসনে বসে আছেন আমিন খান। তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। ইচ্ছে করেই কক্ষের আলো কমিয়ে রেখেছেন। চোখ বুজে রেখেছেন কপালে আঙুল চেপে। বাইরে থেকে কেউ অনুমতি চাইল। অনুমতি দেয়ামাত্রই একজনকে আসতে বলা হলো। কাবির ধীরে ধীরে ভেতরে প্রবেশ করল। টেবিলের ওপর এসে পড়ল কিছু জমিজমার ফাইনাল কাগজপত্র, কোম্পানির শেয়ারের চুক্তিপত্র। আমিন খান ধীরে ধীরে সব কাগজ পড়লেন। তারপর চশমার ফাঁক দিয়ে তাকালেন কাবিরের দিকে। তোমাকে একা ডেকেছি কেন জিজ্ঞেস করলে না তো? কাবির শান্ত গলায় বলল, আপনি না ডাকলেও আসতাম। আজই সব মিটিয়ে চলে যাচ্ছি আপনার মন্ত্রণালয় থেকে, যাতে আপনাদের মুখ আর কখনো দেখতে না হয়। নিজের সুখ তো পাগলেও বোঝে। কাগজগুলো দেখে নিন, আপনার মেয়েকেও দেখাবেন। দেওয়ানরা এই জমিগুলো ছেড়ে দিলে তাদের সম্পত্তির একটা কোনাও নড়বে না। সবটা হালাল টাকায় অর্জিত সম্পদ। তাদের ভয় নেই। আমিন খান হাসল, বলল, খুশি হলাম, কিন্তু আমাদের মুখ তোমাদের আরও দেখতে হবে। কাবির, বসো। বসতে আসিনি। আমিন খান বলল, আমরা কল্পকে বাড়িতে নিয়ে আসব। কাবির কপাল কুঁচকে বলল, কি কারণে? কারণ সে খান বাড়ির বউ। কাবির বলল, নতুন তামাশা। সে বেরিয়ে যাচ্ছিল। আমিন খান বলল, খানরা কোনো কথা এমনি এমনি বলে না। সব সাক্ষী প্রমাণ আছে আর্যর হাতে। তোমার দাওয়াত থাকলো। আঞ্জিলের বিয়ে ঠিক করেছি। সামনের মাসে ওর ফ্লাইট, তাই দ্রুত আয়োজন করেছি। সময়মতো চলে এসো। অবশ্য খান বাড়ি থেকে দাওয়াত যাবে স্পেশালভাবে। আমরা কল্পনাকে নিয়ে আসতে যাব আজকে। কাবির বেরিয়ে গেল। দাঁড়ালো না এক মুহূর্ত। বাড়ি থেকে ফোন আসছে। কাবির ফোন রিসিভ করে লুবনা বেগমকে বলল, হ্যাঁ আসছি। বাড়ি ফিরতেই দেখল সোফায় কয়েকটা নতুন মুখ বসে আছে। কাবির কুশলাদি বিনিময় করে কপাল কুঁচকে কাউসার দেওয়ানের দিকে তাকালো। কাউসার দেওয়ান চোখ সরিয়ে নিলেন। কাবির মেহমানদের উদ্দেশ্যে বলল, বসুন আপনারা, আমি আসছি। কাবির উপরে চলে গেল। মাকে ডাকতেই লুবনা বেগম হাজির হলেন তার ঘরে। বললেন, কথাটা পুরোপুরি শুনে তারপর চেঁচাও কাবির। কাবির হাতে ঘড়ি খুলতে লাগল। লুবনা বেগম বলতে লাগলেন, এই মেয়েটা খুব ভালো।
হাসি খুশি পড়াশোনা জানা সবচেয়ে বড় কথা, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। মা বাবা ভাই বোন সবাই কত ভদ্র। কাবির বলল, বয়স? লুবনা বেগম রোগ গিললেন। কিরণের বয়সী। কাবির গর্জে বলল, মানে? লুবনা বেগম চুপসে গেলেন। কাদো কাদো হয়ে বললেন, তোমার অবাধ্য কখনোই হবে না। বয়সের ফারাক থাকলে ওই সম্পর্কটা আরো মজবুত হয়। আমার দিকে তাকাও একবার। আমি তোমার চিন্তায় খেতে পারছি না, ঘুমাতে পারছি না। আমাকে তোমার জীবনটা গুছিয়ে দিতে দাও। একটা বেইমানের জন্য তুমি কেন থেমে থাকবে? কাবির ঘড়িটা রেখে দিতে দিতে বলল, তুমি গ্যারান্টি দাও আমি এই বিয়েতে সুখী হব? তাহলে করব কোনো প্রশ্ন ছাড়াই। লুবনা বেগম চুপ হয়ে গেলেন। কাবির মায়ের সারা শব্দ না পেয়ে ঘাড় ফিরিয়ে তাকালো। হেসে বলল, পারবে না তাই তো? লুবনা চোখ মুছলেন। কাবিরকে অবাক করে দিয়ে বললেন, পারব। কাবির কাবার্ড খুলতে গিয়ে থেমে গেল। লুবনা বেগম বলল, মায়ের দোয়া কখনো বিফলে যায় না কবির। আমি মা হয়ে তোমাকে বলছি, তুমি এই বিয়েতে অনেক সুখী হবে। এত সুখী হবে যে তোমার সুখ দেখে ওই অমানুষরা কাঁদবে। কাবির শব্দ করে কাবার্ডের দরজা বন্ধ করে বলল, বিয়ে বিয়ে বিয়ে, তোমরা আর কিছু বোঝো না? আমি শান্তিতে আছি একা থেকে। আমার ভালো থাকার জন্য অন্য কোনো মেয়ের দরকার নেই। কোনো মেয়ে এসে আমার জীবনটা পাল্টে দিতে পারবে না। জীবনে ভালো থাকার জন্য নিজেই যথেষ্ট মা। ভালো থাকার প্রতিযোগিতায় সেই জেতে যে নিজেকে ভালোবাসে। আমি আমার জন্যই এনাফ, সবাইকে থামাও। আর তুমিও থামো। এসব তামাশা বন্ধ করো। লুবনা বেগম চিল্লিয়ে বললেন, না, বন্ধ করব না। মা হিসেবে আমার দায়িত্ব আমার ছেলের সংসার গুছিয়ে দেয়া। আমি তোমার কথা শুনবো না কাবির। ওই মেয়ে তোমার সব কেড়ে নিয়ে দিব্যি বিয়ে করে নিচ্ছে, ধেই ধেই করে। আর তুমি এখানে পচে মরবে? কাবির বিড়বিড়িয়ে বলল, বাড়িতেও থাকা যাবে না দেখতে পাচ্ছি। লুবনা বেগম তার সামনে দাঁড়িয়ে পড়লেন। ছেলের যাওয়া আটকে বললেন, বেরিয়ে যাচ্ছ? মায়ের কথা অমান্য করলে সন্তানেরা সুখ পায় না কাবির। আমি এখন যা বলছি তা তুমি কয়েক বছর পর ঠিকই অনুধাবন করতে পারবে। তুমি এই বিয়েটা করবে ব্যাস। নইলে আমার মরা মুখ দেখবে। এটা ছেলেমানুষি মনে হলে ছেলেমানুষি। কাবির তারপরও বেরিয়ে যাচ্ছিল। কামরান দেওয়ান সামনে এসে দাঁড়ালেন। কাবির উনাকে দেখে বললেন, সবাই মিলে এসব করছো তাই না? কামরান দেওয়ান বলল, তোর জীবনটা আমার জন্যই ছারখার হয়েছে। আমি জানি না তুই আমাকে কোনোদিনও ক্ষমা করবি কিনা। হয়তো এজন্যই আমার মেয়ের জীবনে এত। কাবির চেঁচিয়ে উঠে বলল, তোমরা সবাই মিলে কি নাটক শুরু করলে বলো তো? তোমার জন্য আমাকে ওই বিয়েটা করতে হয়েছে বলে আমি কল্পকে অভিশাপ দেব ভাই হয়ে? তোমরা এইসব ভাবলে কি করে? আমি আজকের এই অবস্থার জন্য কাউকে দোষারোপ করি না। দোষ আমার নসিবের। তোমরা পথ ছাড়ো এখন। আমি উনাদের বলছি, এই বাড়িতে বিবাহযোগ্যা ছেলে আরও দুটো আছে। লুবনা বেগম বললেন, আল্লাহর কসম করে বলছি কাবির, তুমি যদি আজ বেরিয়ে যাও বাড়ি থেকে, তাহলে ফিরে এসে আমার মরা মুখ দেখবে। তারপর তুমি সুখে থাকবে। দেশ বিদেশে ঘুরতে পারবে। কেউ তোমাকে কিচ্ছু বলবে না। মা আর তোমার পিছু পিছু ঘুরবে না কোনো আবদার নিয়ে। কাবির কাউসার দেওয়ানকে বলল, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছো? কিছু বলছো না কেন মাকে? কাউসার দেওয়ান বলল, নিজের ছেলেকে সুখী দেখতে চাওয়া মা বাবার অধিকার। আগেও তোমার সুখের জন্য তোমার সব কথা শুনেছি আমরা। বলেছিলাম ওই তিক্ত সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে। তুমি শোনোনি। আমাদেরও চুপ করিয়ে দিয়েছিলে। এবার তোমার আমাদের কথা শোনা উচিত। বিশেষ করে তোমার মায়ের। কাবির শটান দাঁড়িয়ে রইল। লুবনা বেগম চোখ মুখ মুছে নিলেন। দূরে দাঁড়িয়ে থাকা কিরণকে ডাকলেন। কিরণ এসে ফোনটা বাড়িয়ে দিল। লুবনা বেগম ফোনটা কাবিরের সামনে এনে রাখল। বলল, একবার দেখো ছবিটা। ও তোমাকে খুব ভালো রাখবে, এটা আমার মন বলছে। মায়ের মন কখনো ভুল কথা বলে না কাবির। লুবনা বেগম তার চোখের সামনে তুলে ধরল ফোনটা। কাবির ছবিটা দেখল না। মায়ের হাতটা আলতোভাবে সরিয়ে দিয়ে বলল, আমাকে আমি নিজেই ভালো রাখতে পারিনি, সেখানে পরের মেয়ে কি করে ভালো রাখবে? বেশ, তোমাদের যখন মনে হচ্ছে আমার ভালো থাকার জন্য একটা মেয়ে দরকার, তখন আমি তোমাদের আর কিচ্ছু বলবো না। কিন্তু একটা কথা পরিষ্কারভাবে জানিয়ে দিই, আর কারো ভালোমন্দের দায়ভার আমি নিতে পারবো না। কারো সুখ দুঃখের দায়ভার আমার নয়। যদি কেউ আসে, তার ভালোমন্দের দায়ভার যদি তোমরা নিতে পারো তবেই আসবে। আমি কিচ্ছু জানি না। কেউ আমাকে আর কিচ্ছু বলতে আসবে না। আমি আর কারো কিছুতে নেই। আমার কিচ্ছু দরকার নেই। কাউকে দরকার নেই। বলতে বলতে চলে গেল সে। লুবনা বেগম কান্নায় ভেঙে পড়লেন। কিরণ মায়ের গাল মুছে দিতে দিতে নিজেও কাঁদছে। লুবনা বেগম ছবিটার দিকে তাকালেন। চোখ মুছতে মুছতে আবারও কাঁদতে লাগলেন। বললেন, আমি দায়িত্ব নিলাম। একদিন তুমিও স্বেচ্ছায় তার দায়িত্ব নিয়ে নেবে। ভালো থাকার জন্য ভালো রাখার দায়িত্ব নিয়ে নিতে হয়। তুমিও নিয়ে নেবে আমি জানি। কাবির ছাদে গিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা একটা চেয়ারে ধপ করে বসে পড়ল।
হঠাৎ মনে হলো এই ছাদে আসাটাই একদম উচিত হয়নি। দিনভর অক্লান্ত পরিশ্রমের পর বাড়ি ফিরে ছাদের এক কোণা দখল করা আঞ্জিল খানমকে সে দেখেছিল লাল পাড়ের সাদা শাড়ি পরা বাঙালি বধূর সাজে বড় বড় রেস্টুরেন্ট ক্যাফের ক্যান্ডেল নাইটকেও হার মানিয়েছিল কয়েকটা মোমবাতি জ্বালিয়ে নিজ হাতে যত্ন করে রান্না করা ডিনার আইটেমগুলো। ভালোবাসা বাসি এমনি এমনি হয়নি। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটি ঘন্টা মেপে মেপে বয়ে যাওয়া প্রতিটা সময় কাজ করেছিল তাদের কাছে আনার চেষ্টায়। এক প্রান্তে দাঁড়িয়ে একজন প্রাণ খুলে হাসত, অপরজন অপর প্রান্তে দাঁড়িয়ে চুপচাপ দেখত শুনত। বিরক্তি, অবজ্ঞা, মান, অভিমান, অহংকার, দম্ভ পেরিয়ে ভালোবাসাদের আসতে সে অনেক সময় লেগেছে। অনেক কাছে এসে দাঁড়িয়ে শার্টের একটা বোতাম লাগিয়ে দিতেও যেখানে অনেকটা ভরসা আর ভালোবাসার দরকার হয়। সেই ভালোবাসা কপালের চামড়ায় ঠোঁট ছুঁয়ে আদর করা থেকে শুরু করে আঙুলে আঙুলে আর শরীরের বিন্দু বিন্দুতে মিলে মিশে একাকার হয়ে যাওয়ার মুহূর্তটুকুই প্রমাণ করে ভালোবাসার মাত্রাটা ঠিক কতটুকু ছিল। তারপরও সেখানে ফাঁকফোকর থেকে গিয়েছিল, ছলনা, প্রতারণা, সবটুকু লুকিয়ে ছিল তার আড়ালে। কি যত্ন করে মানুষ ভাঙা যায় তা আঞ্জিল খানম বেশ ভালোভাবে আয়ত্ত করেছিল। নয়তো যতটুকু ভালোবাসলে আর দূরে যাওয়া যায় না ততটুকুই ভালোবেসেছিল কাবির দেওয়ান। তারপরও আঞ্জিল খানম গিয়েছে। ভালোবাসা, সংসার, স্বামী, সন্তান সবটাই তাকে দিয়েছিল উপরওয়ালা। তবুও দুমুঠোয় তা আঁকড়ে ধরেনি সে। কাবির ছাদ থেকে চলে গেল। সে আজ থেকে ভালোভাবে বাঁচবে। তাকে ভালো থাকতে হবে, কারণ তার উপর অনেক মানুষের ভালো থাকা নির্ভর করছে। আঞ্জিল খানমের স্মৃতি, নামধাম সব একদিন সে ভুলে যাবে। পথ চলতে চলতে কোনোদিন যদি সেই নাম শুনে তাকে থমকাতে হয় তাহলে সেদিনই যেন তার মৃত্যু হয়। আরাব খান সোফায় শুয়ে চোখ বুজে রেখেছিল। আমিন খান তার ঘাড় চেপে ধরে বললেন, আমি তোমাকে জেসির দিকে ঝুঁকিয়ে দিয়েছি আমাদের ভালোর জন্য। তুমি ওকে ছাড়লে কেন? ওকে হাতে রাখলে ওর ভাইকেও সোজা করা যেত। ওই ছেলে এখন শক্তপোক্তভাবে আমাদের পেছনে লেগেছে। তোমাকে বলি একটা, তুমি করো একটা। আরাব খান বিরক্ত হয়ে তাকালো। নিজেকে বাবার হাত থেকে ছাড়িয়ে নিয়ে বলল, জেসি বউ টাইপ না। বউ টাইপ হচ্ছে দেওয়ানি। জেসি আমার বোন বোন টাইপের। তাকে দেখলে ইথুর মতো গাল টেনে দিতে ইচ্ছে করে, আর কিচ্ছু না। এত বোকাঝোকার পরও রসিকতা করছে দেখে ইলিনা হক বলে উঠলেন, ওরা বিয়েটাই মানে না। তুমি ওকে জোর করে এনে সংসার করাবে? সেটা আদৌ সম্ভব? সংসার না, জুতো পরিষ্কার করাবো একবার আনতে পারলে। ইলিনা হক বললেন, পারবে না। জোসেফও কল্পকে এত সহজে ছাড়বে না। ওদের অনেক দিনের সম্পর্ক। তুমি বিয়ে করলে দরকার পড়লে ডিভোর্স লেটার ধরিয়ে দেবে, কিন্তু কল্পর আশেপাশেও তুমি যেতে পারবে না। আমি তোমার ছেলেমানুষি দেখে অবাক হচ্ছি আর্য। আরাব খান ভয়ানক রেগে গিয়ে বলল, না এলে ওকে ওই গোয়েন্দার কাছেও যেতে দেব না। দরকার পড়লে পুড়িয়ে মারব, তবুও না। আমার হাত থেকে এত সহজে ছাড় পাবে না ও। আসলাম খান বলল, তুই এত মজনু কবে থেকে হলি ওই মেয়ের জন্য? আরাব খান হাসল, তুমি বোধহয় জানো না বন্ধুকে কাছে রাখতে হয়, শত্রুকে আরও কাছে। না বুঝলে বউয়ের আঁচলের তলায় বসে থাকো। আমাকে ফালতু কথা বলবে না। আসলাম খান অবাক হয়ে বলল, ওই তুই আমাকে ভয় দেখাচ্ছিস নাকি? মা তুমি দেখেছ? ইলিনা হক বিরক্তির সাথে বললেন, আর্য এইসব ছাড়ো। তোমার বাবার ইমেজ নষ্ট হবে তুমি এইসব করতে থাকলে। তুমি যত প্রমাণ দেখাও না কেন কল্পকে ওই পরিবার এত সহজে ছাড়বে না। আশিস সুস্থ হয়ে বাড়ি ফিরুক, আর ইথুর একটা ব্যবস্থা হোক। আমার মাথা খারাপ করো না। আরাব খান সোফায় বসে রইল মাথা নিচে ঝুঁকিয়ে। আশিসের গুলির শোধ তো অন্তত নিতে হবে সবার আগে। খানরা এসে ঝামেলা পাকালো দেওয়ান বাড়ির সামনে। সাথে লোকলস্করও এনেছে। কাউকে ভেতরে ঢুকতে দেয়া হলো না। আর না পেরে গেইট ভাঙচুর করতে লাগলো ছাত্রলীগের কয়েকটা ছেলেপেলে সহ। শেষমেশ কামরান দেওয়ান বেরিয়ে এলেন। তিনি কল্পনাকে একটা ঘরে বসিয়ে ভেতরে বাইরে তালা মেরে রেখেছেন। আসলাম খান বলল, বাড়ির বউ বাড়ি ফিরুক। ওদের বিয়ের এত এত প্রমাণ দিয়েছি, সব তো আর মিথ্যে না। কাজী সাহেব বলুন কিছু। কামরান দেওয়ান গর্জে উঠলেন, এইসব 2 পয়সা দিয়ে সাজিয়ে আনা কাজীর কথায় আমি আমার মেয়েকে ছাড়ব, তোরা ভাবলি কি করে? আসলাম খান বলল, আরেহ জেঠা, ওরা গোটা একটা দিন একসাথে ছিল। কাদিন তেড়ে গিয়ে সাথে সাথে ধাক্কা দিল আসলাম খানকে। আরিশ এসে কাদিনের কলার চেপে ধরল। কাদিন তাকে ঘুষি মেরে সরিয়ে দিয়ে বলল, আর একটা বাজে কথা বললে এখানে পুঁতে ফেলবো সবকটাকে। কামরান দেওয়ান কাদিনকে টেনে নিয়ে এলেন। বললেন, তোদের এই মিথ্যে রেজিস্ট্রি পেপার আমরা মানি না। আগে ভেবেছিলাম কাজী ডেকে বিয়েটা দেব, কিন্তু এবার তোরা দেখবি আমি ঢাকঢোল পিটিয়ে আবার আমার মেয়েকে জোসেফ মেহতাজের কাছে কিভাবে বিয়ে দিই। তোরা কুত্তার মতো ঘেউ ঘেউ করতে থাক সবাই মিলে। আসলাম খান বলল, লোকলস্কর আরও আনবো নাকি? কামরান দেওয়ান বললেন, আমি পুলিশ ডেকে পাঠিয়েছি, বাকি কাজ ওরা করবে। অনেক রাত অবধি খানরা ওখানে দাঁড়িয়েছিল লোকলস্কর নিয়ে।
পুলিশের সাথে তাদের কথা কাটাকাটি তর্কাতর্কি চলল অনেকক্ষণ। পুলিশ, কাবির ছিল না বাড়িতে, তাই দেওয়ান বাড়ির সবাই একটু হলেও ভয়ে জড়সড় ছিল। লায়লা খালা বারবার ঝাঁটা নিয়ে তেড়ে যাচ্ছিল বাইরে। কাদিন আর কাশেদ না আটকালে সত্যি সত্যি ঝাঁটা দিয়ে পিটিয়ে আসত। কল্পনা ঘরের ভেতর একা একা বসেছিল। জোসেফ তার ফোন ধরছে না। ওই দিন দেখা না দেওয়ায় তার উপর খেপেছে। বড় ভাই বলেছে সে গুরুত্বপূর্ণ কাজে নেমেছে, আর এই কাজে সফল হলে আরাব খান, আসলাম খান, এমনকি আমিন খানের মতো লোক মুখ থুবড়ে পড়বে দেশের মানুষের সামনে। কল্পনা ওটা শোনার পর ভয় আছে। যে মিশন যত বড় তার কাজের ঝুঁকিও ততটাই বেশি। জোসেফের কিছু না হোক, কিছু হলে সে নিজেকে ক্ষমা করতে পারবে না। সবটা এলোমেলো হয়ে যাবে তার। ঝিনুকের বিয়ে, তাই সে চিরদিনের জন্য বিদায় নিচ্ছে দেওয়ান বাড়ি থেকে। লুবনা বেগম বড় দয়ালু মানুষ। ঝিনুক সেই 15 বছর বয়সে এই বাড়িতে এসেছে। আজ চলে যাওয়ার সময় লুবনা বেগম তাকে বুকের সাথে জড়িয়ে ধরে রাখলেন। চোখ ভিজে উঠছে। মাথায় হাত বুলিয়ে আদর করে দিয়ে বললেন, অনেক অনেক সুখী হ মা। তোর মামু আর কিছুদিন সময় দিল না আমাদের, নইলে আমি তোকে দেখে শুনে বিয়ে দিতাম। ঝিনুকের চোখে জল। মনে মনে বিড়বিড়িয়ে বলল, আমি তোমার কাছেই থেকে যেতে চেয়েছি মা। লায়লা খালা কাঁদছে। ঝিনুক তার দিকে এগিয়ে যেতেই কেঁদে উঠল সশব্দে। ঝিনুক তা দেখে হাউমাউ করে কান্না শুরু করে দিল। কিরণ এসে ছাড়িয়ে নিয়ে বলল, তুই তো এই শহরেই থাকছিস, দুলাভাইকে নিয়ে বেড়াতে চলে আসিস মাঝে মধ্যে, কাঁদিস না। ঝিনুক কল্পনার কাছ থেকে বিদায় নিচ্ছিল। সেই সময় কাশেদ এসে তাড়া দিল, ঝিনুক তাড়াতাড়ি বের হও, তোমার বাবা চেঁচাচ্ছেন। আমি তোমার ব্যাগপত্রগুলো গাড়িতে তুলে দিয়েছি, যাও। কল্পনা বলল, ভাইয়া এইভাবে বলে? তুমি তো ওকে তাড়িয়ে দিচ্ছ রীতিমতো। কাশেদ কপাল কুঁচকে ফেলল। সে একটু বদমেজাজি, কথাবার্তা ধরন অগোছালো। ভেবেচিন্তে কথা না বলার জন্য প্রায় সময় কাবিরের বকুনি খায়। ঝিনুকের দিকে কপাল কুঁচকে চেয়ে বলল, এভাবে কান্নাকাটির কি আছে? বিয়ের জন্য তো লাফাচ্ছিলে এতদিন। ঝিনুক চুপ করে রইল, চোখ থেকে টপটপ করে জল পড়ছে। কাশেদ বলল, ঠিক আছে, কেঁদো না আর, যাও, তোমার মামু চিল্লাপাল্লা করছেন। ঝিনুক এগিয়ে এসে তার পা ছুঁয়ে সালাম করল। তারপর লুবনা বেগমের দেয়া শাড়ি, গয়না, টাকা পয়সা বুকের সাথে বেঁধে ধীর পায়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে গেল দেওয়ান বাড়ি থেকে। কাশেদ কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, তারপর মাথাঝাড়া দিয়ে চলে গেল। কিরণ দৌড়ে এসে বলল, জানো নতুন ভাবি অসম্ভব পাজি। কাশেদ বিরক্ত হয়ে বলল, তো আমি কি করব? কল্প সারাদিন ঘরে বসে বসে চোখমুখ ফুলিয়ে কি অবস্থা করেছে। ওকে ঘর থেকে বের করে ছাদে নিয়ে যা। সব তোকে শিখিয়ে দিতে হয় কেন? কিরণ ভরকে গিয়ে বলল, কথাটা আস্তে করে বললে হতো না? তোরা মেয়ে মানুষের জাত সোজা কথা বুঝিস? কিরণকে বড় বড় কথা শুনিয়ে সে চলে গেল। কিরণ হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। হুদাই রাগ দেখালো তার সাথে। সেই দিনটা ঘনিয়ে এল, কিন্তু সকাল থেকে কাবির বাড়িতে নেই। বিয়ে রাতে মেয়ের বাড়িতেই আয়োজন হয়েছে। বরপক্ষ খেয়ে দিয়ে বউ নিয়ে চলে আসবে। কাবির বাড়ি ফিরল একদম সন্ধ্যার দিকে। তাও কাউকে দেখা না দিয়ে ছাদে চলে গেল। কাউসার দেওয়ানকে বলেছে সে সময়মতো রেডি হয়ে নেবে। কোনো চেঁচামেচি চায় না সে। বড় ফুপু কিছু বলতে গিয়েও বলল না আর। কাবির এসেছে শুনে লুবনা বেগম ছাদে চলে এল। দেখতে পেল ছাদে পানির ট্যাপ ছেড়ে কাবির মাথা নামিয়ে রেখেছে তার নিচে। পানি গড়িয়ে তার বুক পিঠ অব্দি ভিজিয়ে দিচ্ছে। লুবনা বেগম ছুটে এসে ট্যাপ বন্ধ করে দেন। শাড়ির আঁচলে মাথার পানি মুছে দিতে দিতে বললেন, এমা জ্বর নাকি? গা এত গরম কেন? আজকেই তোমার জ্বর উঠতে হলো? কাবির জবাব দিল না। লুবনা বেগম বললেন, ওঠো, ভেজা শার্ট বেশিক্ষণ গায়ে রাখতে নেই, ওঠো, ঘরে চলো। কাবির কাবির মায়ের দিকে চোখ তুলে তাকালো। ছেলেকে তাকাতে দেখে লুবনা বেগম মুখ ফিরিয়ে নিলেন, সাথে সাথে চোখ আড়াল করলেন। কাবির একটা প্রশ্ন করল শুধু, তুমি আমার মাথায় আবার পাগড়ি পরাতে যাচ্ছ? তোমার হাত কাঁপবে না? লুবনা মুখটা আরো ফিরিয়ে নেন। গাল ভিজে যাচ্ছে। কাপা গলায় বললেন, কাঁপবে না। স্বামী, সংসার, সন্তান ফেলে চলে যেতে তার বুক কাঁপেনি। আমারও কাঁপবে না, তোমারও উচিত নয়। কাবির আর কিচ্ছু বলল না, উঠে গেল। চুপচাপ হেঁটে চলে যেতে লাগল। লুবনা বেগম শাড়ির আঁচল টেনে মুখে চেপে ধরলেন। পাষাণ হৃদয়হীন মেয়ে, তুই কি করে গেলি এটা? লুবনা বেগম ছেলেকে পাগড়ি পরাতে পারেননি। কাবির পাগড়ি ছাড়াই বেরিয়ে গিয়েছে। বিয়ে সে পাগড়ি ছাড়াই করবে। কিছুক্ষণ পর বাইরে হঠাৎ হইচই লেগে গেল। কাউসার দেওয়ান জানালেন কাবির নেই কোথাও। গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। কোথায় চলে গেল একা একা? কল্পনা বারান্দায় দাঁড়িয়ে দেখল জোসেফ এসেছে। সেও কাবিরের চিন্তায় চিন্তিত। কল্পনা জোসেফের দিকে চেয়ে রইল। জোসেফ কানে চেপে ধরে এদিক ওদিক তাকাতেই হঠাৎ কল্পনাকে দেখল।
অনেকদিন পর একটুখানি চোখের দেখাটা খুব দরকার ছিল। জোসেফ যতক্ষণ না চোখ সরিয়ে নিল কল্পনা ততক্ষণ তাকিয়ে রইল। কাবিরের গাড়িটা এসে থেমেছে খান বাড়ির সামনে। গেইট বন্ধ। কাবির গাড়ি থেকে নামল। খান বাড়ির বারান্দার দিকে তাকালো। ভেতরে গানবাজনা হচ্ছে। আশিস খান হাসপাতাল থেকে ফিরেছে সেই উপলক্ষে। অনেক মানুষজন দেখা যাচ্ছে সেখানে। কাবির কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল। অনেক প্রশ্নের উত্তর মেলেনি এখনো। হয়তো আর মিলবে না। সে যাকে দেখতে চাইল তার দেখা পেল না। আবার গাড়িতে এসে বসল। ফিরে এল দেওয়ান বাড়িতে। সবাই এসে ঝেঁকে ধরল তাকে। কোথায় গিয়েছিলে? কাবির সেই প্রশ্নের জবাব না দিয়ে কাদিনকে বলল, সবাই চলে এলে গাড়ি ছাড়তে বলো। বাপ চাচা মামা খালুমা মামিরা ফুপুরা গিয়ে বউ তুলে নিয়ে আসবে। মোটমাট 6টা গাড়ি রওনা দিল কনের বাড়ির উদ্দেশ্যে। অবশ্য কাশেদ আর তার কয়েকজন বন্ধু যায়নি। তারা বাইরে চেয়ার টেবিলে বসে গল্প জুড়ে দিয়েছে। বাড়ির মেয়েরা বাড়িতেই আছে। তারা নতুন বউয়ের জন্য নতুন করে বাড়ি সাজাচ্ছে। বিয়ে উপলক্ষে জেসিও এসেছে দেওয়ান বাড়িতে। কল্পনা, কিরণ, জেসি আর তাদের আরও কয়েকজন কাজিন মিলে গল্পগুজব করছে। ঝিনুকও এসেছে বিয়ে উপলক্ষে। বউ দেখার পর সে চলে যাবে। প্রায় ঘন্টা 3 পর এক ফাঁকে ড্রয়িং রুমটা পরিষ্কার করতে করতে হঠাৎ একটা ফোন খুঁজে পেল সে। কিরণের ফোন। সেখানে ইথিকার নাম্বারটা খুঁজে পেল। বাড়িতে কেউ নেই তাই সাহস করে ফোন করল। ঝিনুকের হাত কাঁপছে। কিরণ আপা ফোন করেছে মনে করে রিসিভ না করলে তখন? কিন্তু তা হলো না। কিছুক্ষণ পর একটা মেয়েলি কণ্ঠস্বর শোনা গেল। হ্যালো। ঝিনুক ফিসফিস করে বলল, ভাবিমণি আমি ঝিনুক বলছি। আপনার একটা আংটি আমার কাছে। আপনার ফোন নাম্বার পাচ্ছিলাম না তাই ফোন করতে পারিনি। ও এজন্যই তাহলে আংটিটা আমি খুঁজে পাইনি। তুমি আমার কাছ থেকে কিছু টাকা পয়সাও পেতে। তুমি কি সেটা আজকেই দিতে চাচ্ছ? জি। কোথায় তুমি এখন? দেওয়ান বাড়ির সামনে নইলে বটতলার দিকে আসেন। আমি ওইদিকে আছি। ইথিকা বলল, বটতলা নয় তুমি দেওয়ান বাড়ির সামনে দাঁড়াও। আমি 1 ঘন্টা পর যাচ্ছি। ঝিনুক বলল, আচ্ছা এই নাম্বারে আর ফোন দিয়েন না। আমি ফেঁসে যাব। ওকে তুমি চাপ নিও না। ঝিনুক ঘন্টাখানেক পর বাড়ি থেকে বেরোতে যাচ্ছিল। কাশেদ এগিয়ে এসে বলল, কোথায় যাওয়া হচ্ছে? ঝিনুক কেঁপে উঠল। বলল, আমার একটা কাজ আছে ভাইয়া। কিসের কাজ? এক্ষুনি যাব আর আসব। আমার মামাতো বোন আসবে কিছু টাকা পয়সা দিতে। কাশেদ বলল, ঠিক আছে। এক্ষুনি যাবে এক্ষুনি আসবে। জি। ঝিনুক বেরিয়ে গেল। বাইরে বেরিয়ে এসে দেখল ভাবিমণি নামছে একটা রিকশা থেকে। পরনে একটা শর্ট বোরকা। নামমুখ ঢাকা। চেনাই যাচ্ছে না যে এটা ভাবিমণি। কল্প আপা আর ভাবিমণি একই রকম বোরকা কিনেছিল সেবার। কল্প আপা সেটা অনেকবার পরলেও ভাবিমণিকে পরতে দেখা যায়নি কারণ তিনি বোরকা হিজাব পরেন না। ইথিকা অন্ধকারে দাঁড়িয়ে হাতের ইশারায় ডাকল ঝিনুককে। আরাব খানের ফোন বাজছে। সে মদের নেশায় ডুবেছিল। মেজাজ খারাপ লাগছে। ফোন ধরামাত্রই গালাগালি দিয়ে বলল, হাসপাতাল থেকে এসে মরতে গিয়েছিস কোথায়? আশিস উত্তেজিত গলায় বলল, ব্রো তোমার দেওয়ানি এখন আমাদের সামনে। আরাব খান লাফ দিয়ে উঠে বসল সোফা ছেড়ে। কোথায়? টেনে হিঁচড়ে যেভাবে পারিস সেভাবে নিয়ে আয়। আশিস বলল, সেটা সম্ভব না। মনে হচ্ছে জোসেফের বাচ্চাও এখানে এসেছে। তার গাড়িটা দেখেছি। তুমি আমাকে অনুমতি দিলে আমি একটা কাজ করতে পারি। কি কাজ? তোমার দেওয়ানির এমন হাল করব যাতে তাকে জোসেফ মেহতাজ জীবনেও অ্যাকসেপ্ট না করে। তোমার কাছে ফিরতে বাধ্য হয়। আরাব খান বলল, কি করবি? আশিস বলল, আগে আগে দেখো হতা হ্যায় ক্যা। কাবির দেওয়ানের গুলির আঘাতের প্রতিশোধ তো নিতেই হতো আশিস খানকে। সে আরিশকে ইশারা করল। দুজনেই 2টা বাইকে বসেছে। বাইকগুলো একটু দূরে পার্ক করে তারা একটা সিএনজি ধরল। সিএনজি চালক তাদেরই লোক। সিএনজি চালককে বুঝিয়ে দিল কি করতে হবে। সিএনজি তাদের কথা শুনে চালক মাথা নাড়ল। ঝিনুককে 5,000 টাকা দিল ইথিকা। ঝিনুক খুশি হল। ইথিকা আংটিটা পেয়ে বলল, এটা আমাকে কে দিয়েছে বলো তো? কে? ইথিকা আংটিটার দিকে তাকিয়ে হেসে বলল, কাবির দেওয়ান। তাই হারিয়ে যাওয়ার পর মনে হয়েছে ব্যাপার না। কিন্তু এখন ভাবছি এটাকে কোথায় রাখব। ঝিনুক ইথিকার পাশাপাশি হাঁটতে হাঁটতে বলল, কাল না আপনার বিয়ে? ইথিকা হাসল। এনগেজমেন্ট। ঘরোয়া অনুষ্ঠান হবে। তারপর দেওয়ান বাড়ির দিকে তাকিয়ে বলল, আজ বাড়িতে এত মেহমান কেন? ঝিনুক অবাক হয়ে বলল, এ কি আপনি জানেন না? অবশ্য জানার কথাও নয়। কারণ বিয়ের বন্দোবস্ত এমনভাবে করা হয়েছে যাতে খানরা টেরও না পায়। কাউসার দেওয়ান কোনো হই হুল্লোড় চাননি বিয়েতে। কল্পর বিয়েটাও ওভাবেই দিয়ে দেবেন উনারা। ইথিকা কপাল কুঁচকে বলল, কি জানি না। ঝিনুক এক নিঃশ্বাসে বলল, আজ বড় সাহেবের বিয়ে। ছোট খালাম্মার বাপের বাড়ি থেকে বউ আনছে। কত্ত মিষ্টি মেয়ে। আপনি জানেন না কিছু?
ইথিকা তার কথা শুনতে শুনতে পেছনে চোখ ঘুরিয়ে দেখল একটা সিএনজি। কিছু বুঝে উঠার আগেই সিএনজিতে বসা দুটো মুখোশ পরা কিছু একটা ছুড়ে দিল তাদের দিকে। ছুড়ে দেয়ামাত্রই সা করে চলে গেল সিএনজিটা। ইথিকা সাথে সাথে চিৎকার দিয়ে উঠল। হাত দিয়ে মুখ চেপে ধরে সে মাটিতে লুটিয়ে পড়ল। গড়াগড়ি খাচ্ছে, কাঁপছে, ছটফট করছে। মুখটা পুড়ছে, অ্যাসিডে দগ্ধ হচ্ছে পুরো মুখ। ঝিনুকো রাস্তার ধারে পড়ে গেল, গড়াতে গড়াতে কাঁদতে লাগলো প্রাণভয়ে অসহ্য যন্ত্রণায়। মৃত্যু আর কত কাছে! চারপাশ থমকে গেল। তাদের আর্তনাদে কেঁপে উঠল চারদিক। বাতাস থমকে দাঁড়ালো। দেওয়ান বাড়ির আশেপাশে যারা ছিল সবাই ছুটে এল। কাশেদ এসে ঝিনুককে দেখে থমকে গেল। কিছুটা দূরে ছটফট করতে করতে থেমে যাচ্ছে আঞ্জিল খানম। কেউ কিছু বোঝার আগেই নেমে এল ভয়াবহ নিস্তব্ধতা। এই দৃশ্য মৃত্যুর থেকেও নির্মম। তার কিছুটা পর বিয়েবাড়ির গাড়িগুলো নতুন বউ নিয়ে হাজির হলো দেওয়ান বাড়ির সামনে। চারপাশে লোকজনের ছোটাছুটি। গাড়িতে বসে কাবির জানালার বাইরে তাকিয়ে আছে। কি হয়েছে কেউ কিছু বলছে না, শুধু আল্লাহ আল্লাহ করছে। লোকজনের জন্য গাড়ি থেমে গেছে। কাবির ভিড়ের দিকে চেয়ে রইল। তার পাশে বসে আছে ঘোমটা পরা নববধূ। কামরান দেওয়ান স্তব্ধ হয়ে বসে আছেন নতুন বউয়ের সাথে কথা বলার পর থেকে। বিয়ে পড়ানো হয়ে গেলেও তিনি কাউকে সত্যিটা বলেননি। মেয়েটা হুবহু অন্তুর মতো করে হাসতে হাসতে নির্লজ্জের মতো কথা বলে, নইলে নতুন বউ তার জেঠশ্বশুরকে কখনো বলে, আপনি এখনো অনেক হ্যান্ডসাম আছেন জেঠুমণি, আরেকটা বিয়ে করতে পারবেন। প্রথম পরিচ্ছেদ সমাপ্ত।